আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পের শুরুতেই বলে রাখি, আজকের গল্পের ঘটনাবলীর সঙ্গে আপনারা যদি বাস্তবের কোনো ঘটনার মিল পেয়ে থাকেন তাহলে তা একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। বাবা, আমি এখানে। আমায় খুঁজে পাচ্ছ না বুঝি? দেখো দেখো বাবা, এই তো আমি। মা, মা তুই কোথায়? তোকে তো দেখতে পাচ্ছি না। ফিরে আয়, আমার কাছে আয়। একচালা মাটির ঘরটায় আলো রোশনাই বলতে মাটির ছোট্ট প্রদীপ। ধিকি ধিকি জ্বলছে সেটা। জ্বলছে আরও একটা বস্তু। অন্ধকারের বুকে এক রাশ জমাট বাঁধা কালো ধোঁয়ার কুণ্ডলি নিয়ে একজোড়া লাল চোখ। মাটি থেকে সেই চোখের উচ্চতা অন্তত পক্ষে 7 ফুট। চোখ দুটো বাড়ির চালায় গিয়ে ঠেকেছে। সেই কালো ধোঁয়া পাক খেতে খেতে ঘিরে ধরেছে এক 12 বছরের কিশোরী বালিকাকে। কোথায় তুই? আমি যে কিছুই দেখতে পাচ্ছি রে। উফ, চোখে কি অসহ্য জ্বালা। কি হয়েছে? এ বাবা, ঘরে এত ধোঁয়া কোথা থেকে এলো? রাত এখন গভীর। ঘরের নরম বিছানায় সেই দীর্ঘদেহী পুরুষের পাশে এতক্ষণ ধরে যে বছর 25-এর মহিলা গভীর ঘুমে অচেতন ছিলেন, হঠাৎই তার স্বামীর ভয়ার্ত কণ্ঠে ঘুমটা যেন ভেঙে যায়। কি? কাঁপা কাঁপা হাতে ঘরের একদিকে নির্দেশ করল সনাতন গোসাই। তার স্ত্রী মালতী দেবী সেই দিকে চেয়ে দেখলেন এক অদ্ভুত দৃশ্য। তাদের 12 বছরের মেয়ে দেবাঙ্গী মাটিতে 2 পা রেখে অদ্ভুত এক মুদ্রায় স্থির হয়ে বসে রয়েছে, ঠিক যেন পদ্মাসনে উপবিষ্টা কোনো এক সাধিকা। তবে বসার মুদ্রা খানিকটা আলাদা। তার হাঁটু দুটো মাটি থেকে ফুটখানেক উপরে। পায়ের 2 পাতা একে অপরের সাথে জোড়া লাগানো। এ কি দেবাঙ্গী? হ্যাঁ দেবাঙ্গী, তুই রাত বিরাতে এমন ভাবে মাটির উপর বসে কি করছিস মা? আয় আয়, বিছানায় উঠে আয়, উঠে আয় বলছি। মালতীর কথায় বিন্দু মাত্র কর্ণপাত করল না মেয়েটি। সারা ঘরে তখন বিড়বিড় শব্দে এক অদ্ভুত মন্ত্রোচ্চারণ যেন বাতাসে মিশে যাচ্ছে। মনে হচ্ছে এখন তার সামনে যে বসে রয়েছে সে তাদের মেয়ে নয়, বরং শত সহস্র প্রেত দীর্ঘশ্বাস ছাড়ছে। ক্রমশ ভারী হয়ে উঠছে চারিদিকের বাতাস। দম যেন বন্ধ হয়ে আসছে। কি? যবে থেকে ভাইয়ের বাড়ি থেকে ফিরেছে ও এমন অদ্ভুত আচরণ করে চলেছে। আর ওই চোখ দুটো কার? কালো ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে ভাসতে থাকা 2টি লাল চোখ ধীরে ধীরে মেয়েটির শরীরের দিকে নেমে আসছে। এতক্ষণ তাকে সেই কালো ধোঁয়ার কুণ্ডলী আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল। তাই দেবাঙ্গীর আবছায়া অবয়ব যেন তাদের চোখের সামনে ফুটে উঠেছিল। কিন্তু সেই কুণ্ডলী এবার পাক খেতে খেতে মেয়েটির শরীরে প্রবেশ করছে। এবার যেন স্পষ্ট দেখা যাচ্ছে তাকে।
মেয়ের শরীরে তো পোশাকের লেশ মাত্র নেই গো, এ যে সম্পূর্ণ বিবস্ত্র। মালতীর কথা শুনে সনাতন দু চোখে হাত দিয়ে ঠুকরে কেঁদে উঠলেন। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো ঠাকুর! ঘরে প্রতিষ্ঠিত রাখা মাধব, অথচ এই বাড়িতেই এমন অনাসৃষ্টি। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে গো। আমার মন বলছে ওর সাথে এমন কিছু ঘটে গিয়েছে যা আমরা ঘুণাক্ষরেও টের পাইনি। ঠাকুরপো, হ্যাঁ ঠাকুরপো, ঠাকুরপো সব জানে এই ব্যাপারে। এই সব শুরু হয়েছে তার বাড়ি থেকে আসার পর। সেটা তো আমিও স্পষ্ট কিছু বুঝতে পারছি না গিন্নি, কিন্তু কি হয়েছে, কি এমন ঘটেছে আমি তো কিছুই। এবার অদ্ভুত এক শব্দ করে হেসে উঠল মেয়েটা। বসার ওই বিশেষ ভঙ্গিমা ছেড়ে এবার সে উঠে দাঁড়ালো। তার দুই চোখে লেগে রয়েছে অদ্ভুত এক জ্যোতি। তার চোখ দুটো থেকে যেন ঠিকরে বের হচ্ছে সূর্যাস্তের শেষ লাল আবির। খিদে বাবা, বড্ড খিদে। মেয়েটি একরাশ খোলা চুল নিয়ে তার উন্মুক্ত বক্ষযুগল ঢেকে দিয়েছে। শির দাঁড়াবে যেন অলক্ষ্যে বয়ে চলেছে কোনো শ্বেত বিন্দু। আমাদের মেরে কি হলো গো? ও তো এমন ছিল না। জানি না গিন্নি, কিন্তু কিন্তু মনটা বড় কু গাইছে। খিদে খিদে, বড্ড খিদে। শরীরের খিদে মেটাবে কে? আমার যে শরীরের ভীষণ প্রয়োজন, একটা শক্ত সমর্থ পুরুষ যে আমায় তৃপ্ত করবে। তৃপ্ত করবে আমার সকল বাসনা, যে হবে আমার অধীনস্থ, আমার আজ্ঞাবহ। দেবাঙ্গী, নিজের বাবা মার সাথে এমন করে কথা বলছিস কেন? তোর লজ্জা করছে না? লজ্জা করছে না এমন কুপ্রস্তাব দিতে? লজ্জা, লজ্জা আর সম্ভ্রম, এই সব যে শরীরের নগ্ন খোলস মাত্র মা। আমার শরীরের বস্ত্র যেমন ক্ষণস্থায়ী, ঠিক সেভাবে মৃত্যুর পর এই মসৃণ চামড়ার আড়ালে থাকা আমাদের আত্মা পঞ্চতন্ত্রে বিলীন হয়ে যায়। সেভাবে আমিও আমার সম্ভ্রম ফিরিয়ে দিয়েছি। চুপ কর দেবাঙ্গী, আমি যা সইতে পারছি নে, আর সইতে পারছি নে আমি। এবার কান্নায় ভেঙে পড়ল মালতী। ওই 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 পাষণ্ডটা, নরকের কীটটা আমাদের মেয়ের সাথে নিশ্চয়ই কিছু করেছে, নইলে নইলে এমনটা তো হওয়ার কথা নয়। ওকে আমি ছাড়বো না। আমি ওকে থানার দারোগাকে বলে ফাটকে পুড়েই ছাড়বো, তুমি দেখে নিও। মেয়েটি তখন দুই হাতে পায়ে অদ্ভুত এক চার পেয়ে জানোয়ারের মতো চলতে চলতে খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল। পিঠের কাছটা ঈষৎ বাঁকা, মনে হচ্ছে কোনো এক ভার যেন তার পিঠে চেপে রয়েছে। কাকাকে দারোগা দিয়ে ধরিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। প্রাণে বাঁচলে তবে তো পারবে। দেবাঙ্গীর মুখটা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। সারা শরীর যেন ফ্যাকাশে রক্ত শূন্য হয়ে পড়ছে। সারা মুখে যেন অজস্র আঁকিবুকি। দেখে মনে হচ্ছে এইমাত্র কেউ যেন তার মুখে ধারালো খুর চালিয়ে দিয়েছে। হিংস্র জন্তুর মতো মুখটাকে খানিকটা এগিয়ে নিয়ে এসে এক পৈশাচিক চিৎকার করে উঠল দেবাঙ্গী।
আওয়াজ শুনে যেন বিছানায় বসে থাকা দুজনের কানে তালা ধরে গেল। চুপ কর, চুপ কর, আমি যা সইতে পারছি নে, চুপ কর তুই। এ রাধা মাধব, রাধা মাধব, রক্ষে করো আমাদের। তাদের দুজনের কান বেয়ে তখন লাল রক্তের ফোঁটা যেন বিছানায় গড়িয়ে পড়ছে। হঠাৎই চিৎকারের শব্দটা যেন থেমে গেল। ঘরে নেমে এলো অদ্ভুত এক নিস্তব্ধতা। কান পাতলে শোনা যায় জোনাকি পোকার একটানা ঝিঝি শব্দ। কি দেবাঙ্গী কোথায়? কোথায় আমাদের দেবাঙ্গী? এক্ষুনি তো আমাদের সামনে ছিল, কোথায় গেল মেয়েটা? কোথায় গেল? ঘরে আর কেউ নেই, কোথাও কেউ নেই। তাদের মেয়ে যেন রাতারাতি হাওয়ায় মিলিয়ে গেছে। কোথায় গেল? দেবাঙ্গী মা আমার, দেবাঙ্গী! সনাতনের বলা শব্দগুলো প্রতিধ্বনিত হয়ে ঘরের চার দেওয়ালে ধাক্কা খেতে খেতে বাতাসে মিলিয়ে গেল। রমেন, রমেন, দরজাটা খোলো, দেখো আমি এসেছি। আমায় তৃপ্ত করবে না? আমার যে বড্ড খিদে। কে ওখানে? এত রাতে কে ডাকে? গ্রামের দক্ষিণ প্রান্তে শ্মশানের ঠিক পাশেই বাঁশের খুঁটির সাথে লাগানো প্লাস্টিকের পলেস্তেরা দেওয়া একটা ছোট্ট বাড়ি থেকে থেকে নাকে ভেসে আসছে মৃত শরীরের উৎকট গন্ধ। বিছানায় ধর্মর করে উঠে বসল রমেন। হাত দিয়ে চোখ দুটো কচলে নিয়ে বাইরে তাকালো। অন্ধকারের বুকে যেন একজোড়া চোখ ধিকি ধিকি আগুনের ভাঁটার মতো জ্বলছে। কে কে ওখানে? কে ওখানে? এত রাতে কি চাই? শব্দ, একটা অদ্ভুত শব্দ, এক অদ্ভুত খিলখিলিয়ে হাসি মুহূর্তের মধ্যে যেন বাতাসে ছড়িয়ে পড়ল। রমেন, তুমি বিপত্নিক। গেল বছর কলেরায় বউটা মরল, তোমার বুঝি শরীর জাগে না? অন্য কাউকে কাছে পেতে তোমার ইচ্ছে হয় না? ধীরে ধীরে রমেনের জানলার কাছে এগিয়ে এলো মেয়েটা। এক রাস দমকা হাওয়া যেন কোথা থেকে পাক খেতে খেতে তার দরজায় এসে আঘাত করলো। দরজাটা হাট করে খুলে গেল আচমকাই। কি তুই সনাতন কাকার মেয়ে না? অদ্ভুত অদ্ভুত এক মাদকতাপূর্ণ ইঙ্গিতবহ চাহনি নিয়ে মেয়েটি তাকালো। ধীরে ধীরে সে রমেনের দিকে এগিয়ে গেল। রমেন যেন মেয়েটার এই রূপ দেখে পাথরের মতো স্তম্ভিত হয়ে গেছে। বিবস্ত্র নগ্ন দেহ, মাথার একরাশ চুল যেন তার বক্ষদেশ ঢেকে রয়েছে। মেয়েটার পায়ের পাতা মাটি স্পর্শ করছে না। মাটি থেকে খানিকটা উঁচুতে যেন হাওয়ায় ভেসে রয়েছে। ভাসতে ভাসতে রমেনের আরো কাছে এগিয়ে এসে তার রক্তিম ওষ্ঠযুগল তার ঠোঁটে মিলিয়ে দিল। পরক্ষণেই রমেন অনুভব করল তার সারা শরীরে যেন কেউ হাজারটা পিন ফুটিয়ে দিচ্ছে। ব্যথায় রমেন কোঁকিয়ে উঠল। আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমার শ্বাসবায়ু কেউ শুষে নিচ্ছে। ছাড় আমায়, ছাড়। ছাড়ার জন্য তো কাছে আসেনি রমেন। আমার যে তৃপ্তি চাই, তৃপ্তি
মুক্তি না পেলে সে আমায় ছাড়বে না যে। ছাড়বে না, না 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 না। পরক্ষণেই ভেসে এলো এক তীব্র চিৎকার। তারপরেই রমেন রক্তের ভেদ বমি করতে করতে বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তারানাথ তান্ত্রিক ঠাকুরমশাইয়ের গল্পের ঠেকের সঙ্গে সকলেই কম বেশি পরিচিত। সেই সঙ্গে বিভূতি আর কিশোরীর যুগলবন্দি সকলের মনেই একটা দাগ কেটে যায়। আমাদের আজকের নিবেদন উদ্দীপ্ত চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প দেবাঙ্গী। আজকের গল্পের সূত্রধার এবং নির্দেশনায় আমি রমাকান্ত। গল্পে কিশোরীর চরিত্রে রয়েছে অতনু এবং তারানাথ তান্ত্রিকের চরিত্রে দীপম। আজকের গল্পের গল্প পাঠে এবং বিভূতির চরিত্রে রমাকান্ত। তাহলে শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন উদ্দীপ্ত চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প দেবাঙ্গী। বেশ কয়েকদিন ধরেই গলার সমস্যায় জর্জরিত। সময়টা ডিসেম্বরের মাঝামাঝি। কলকাতায় বেশ ঠান্ডা পড়েছে। থেকে থেকে খুব খুব কাশি আর বুকের মধ্যে কেমন জানি টান উঠছে। অগত্যা আর দেরি না করে শিয়ালদার একটা নামকরা কভারেজের ওষুধ নিয়ে ট্রামে উঠলাম। এদিকে গিন্নির আবার নতুন বাতিক শুরু হয়েছে। রবিবার হলেই থিয়েটার দেখতে যাবে। সে যাক, তাতে আমার আপত্তি নেই, কিন্তু গিন্নির সাথে তার আবার বেশ কিছু সইও যায়। আমার আবার ওই গিন্নি ছাড়া অন্য কোনো নারীকে সঙ্গ দিতে একেবারে নিদারুণ আপত্তি। তবে এই আপত্তি অবশ্যই ধোপে টেকে না। ট্রাম থেকে নেমে পায়ে পায়ে কলেজ স্ট্রিটের রাস্তা ধরে বিনোদন থিয়েটারের দিকে এগিয়ে চললুম। উদ্দেশ্য একটাই, অগ্রিম টিকিট কেটে থিয়েটারের একদম সামনের 4টে আসন সংগ্রহ করা। রাস্তার দেওয়াল জুড়ে বেশ রংচঙে পোস্টার পড়েছে। কলকাতার বাবুরা গায়ে শাল চড়িয়ে দামি আতর মেখে ঘোড়ায় টানা গাড়ি করে খানিক আগেই ছুটে গেল, বোধহয় ময়দানের দিকে। শীতের আমেজের সঠিক উপভোগ্য স্থান বটে এই ময়দান। থিয়েটারে গিয়ে রাতের জন্য 4টে টিকিট কেটে বাসে উঠতেই যাব, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা চেনা গলা ভেসে এলো। বিভূতি, ও হে বিভূতি, খানিক দাঁড়াও। আরে কিশোরী যে, তা এইদিকে তোমায় দেখতে পাবো ভাবিনি কিন্তু ভায়া। তোমার দেখা পাওয়া যে আমার কাছে অপ্রত্যাশিত হে বিভূতি। তা থিয়েটার দেখতে বুঝি? গিন্নির আবদার বুঝলে ভায়া কিশোরী, তুমি কি আর বুঝবে? নতুন একটা থিয়েটার মঞ্চস্থ হচ্ছে, বেশ নামডাক। হ্যাঁ হ্যাঁ জানি, ওই তো প্রেতের কান্না, সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। মানে এ কিশোরী ভায়া, এ তো ঠিক বুঝলাম না। এমন ধরনের হাজারো গল্প আমরা ঠাকুর মশাইয়ের কাছ থেকে প্রায় শুনে থাকি। নতুন করে দেখার কি আছে? হ্যাঁ সে তো বটেই, তবে ওই যে বললাম গিন্নির আবদার। তুমি অকৃতদার মানুষ, বিয়ের জ্বালা তুমি কি আর বুঝবে হে? সে বটে সে বটে। তা একবার যাবে নাকি ঠাকুর মশাইয়ের বাড়ি, সেই মটলেনি? এখন হাতে তো বিশেষ কাজ নেই। এসেছিলুম কবিরেজ মশাইকে দেখাতে, ওনার বেশ নামডাক রয়েছে। আসলে বুঝলে তো শরীরটা বেশ ভালো যাচ্ছে না। ফেরার পথে থিয়েটারে টিকিট কিনে যাচ্ছি,
রাতে গিন্নিকে নিয়ে আসব। অগ্রিম টিকিট কিনতে গেলে অবশ্য কিছু অতিরিক্ত পয়সা ব্যয় হয়, তবে লাইন দিয়ে দাঁড়ানো থেকে অবশ্য রেহাই মেলে। এই যা। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। ট্রামে চেপে যখন আমি আর কিশোরী মঠ লেনে তারানাথের বাড়ি এসে পৌঁছলাম, ট্যাগ ঘড়ি থেকে সময়টা দেখলাম তখন দুপুর 2টো। বাড়ির দরজায় টোকা মারতেই চারিমা এসে দরজাটা খুলে দিল। আরে কাকাবাবুরা যে, আসুন ভেতরে আসুন। ঠাকুরমশাই বাড়ি আছেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বাবা ভেতরেই আছেন, আপনারা ঘরে যান, আমি সকলের জন্য চা আর মুড়ি মাখার ব্যবস্থা করছি। বাহ, এ তো উত্তম প্রস্তাব। কথাটা বলেই আমি আর কিশোরী তারানাথের ঘরের ভেতরে প্রবেশ করলাম। ঘরে ঢুকে দেখলাম তারানাথ তার নির্দিষ্ট আসন, সেই বাঘঝালের ওপর উপবিষ্ট হয়ে এক হাত ত্রিশূলে রেখে অন্য হাতে একটা জপের মালা ঘোরাতে ঘোরাতে নিবিষ্ট চিত্তে মন্ত্র জপ করে চলেছে। এই সময় তাকে ব্যতিব্যস্ত করা মোটেই সমীচীন নয়, তাই অগত্যা খানিকক্ষণ চুপ করে বসেই রইলাম। খানিক বাদে তারানাথ চোখ মেলে চাইলেন। কি ব্যাপার, আজ দুজনে দুপুর দুপুর এসে পড়েছো দেখছি। আসলে তোমরা যখনই আসো সে তো সূর্যাস্তের পর। আজ দুপুরে তোমাদের আগমন হয়েছে দেখে অবশ্য আমি আশ্চর্য হইনি, আমি জানতাম তোমরা আসবে। কথাটা শুনে আশ্চর্য হলাম না। এমন কথা তারানাথের মুখে আগেও আমরা শুনেছি। হ্যাঁ, চলে এলাম আর কি। আসলে আজ একটু কলেজ স্ট্রিটের দিকে গিয়েছিলাম। থিয়েটারে নতুন নাটক এসেছে, গিন্নির আবদার, বুঝতেই পারছেন। তাই অগ্রিম টিকিট কেটে নিজেদের আসন সুরক্ষিত করে এলাম। ফেরার পথে কিশোরীর সঙ্গেও দেখা হয়ে গেল। ভাবলাম যাই একবার, আপনার বাড়ি থেকে বরং ঘুরেই আসি। থিয়েটার? আসলে আমাদের জীবনটাই যে একটা থিয়েটার বিভূতি। আমরা শুধুই চরিত্র মাত্র। সংলাপ, রচনা, সূচনা এবং অন্তিম অধ্যায় সবই যে মহামায়া বহু পূর্বেই লিখে রেখে গিয়েছেন। ঠিক ওই যাত্রাপালার অভিনেতা অভিনেত্রীদের মতোই আমরাও আমাদের চরিত্রগুলোকে পুনর্নির্মাণ করি আর জীবনের রঙ্গমঞ্চে মঞ্চস্থ করি। এই যা। মঠ লেনে ঢোকার আগেই তারানাথের জন্য এক প্যাকেট পাশিংশো কিনে রেখেছিলাম। এবার সেটাকেই তারানাথের দিকে এগিয়ে দিয়ে বললাম, ঠাকুরমশাই, আজকে আপনার কাছে একটা বেশ ভালো গল্প শোনার তীব্র আকাঙ্ক্ষা রাখছি। আমাদের স্থির বিশ্বাস আপনি আজকে আমাদের নিরাশ করবেন না। গল্প? তোমরা বুঝি আজও আমার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোকে গল্প মনে করো? না, ঠিক তা নয়, তবে ব্যাপারটা হচ্ছে আপনার কাছে যেগুলো জীবনের অভিজ্ঞতা সেগুলো তো আমরা গল্পের আকারেই শুনি কি না, তাই বললুম আর কি। পাশিংশোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করে একটা লম্বা টান মেরে তারানাথ বলল, রঙ্গমঞ্চ। ওই যে খানিক আগেই বললুম না, আমরা সকলে যাত্রাপালার এক চরিত্র মাত্র। এখানে আমি বক্তা, তোমরা শ্রোতা, সবই পূর্ব নির্ধারিত। তবে সকলের নিয়ন্ত্রক শুধুই কি ঈশ্বর? খানিকটা দম নিলেন তারানাথ। জানলার ফাঁক গলে মধ্যাহ্নের সূর্যের আলো এসে পড়েছে ঘরের ভেতরে। সেদিকে উদাস চোখে তাকিয়ে তারানাথ বলে উঠল, এমনই এক পূর্ব নির্ধারিত নাটকের অংশ হওয়ার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য, দুটোই বলতে পারো, আমার হয়েছিল। আপনিও থিয়েটার করেছিলেন ঠাকুরমশাই? কোন থিয়েটার, কোন ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন একটু আমাদেরও বলুন না। কিশোরীর এমন কৌতুক ব্যঞ্জক কথা শুনে ভাবলাম এবার বুঝি তারানাথ নির্ঘাত রেগে যাবে, কিন্তু না। আমাদের অবাক করে দিয়ে সে ঘর কাঁপিয়ে
হো হো করে হেসেই উঠল। ঠিক সেই মুহূর্তে চারিমাও দরজা ঠেলে ঘরে প্রবেশ করল। হাতে একটা কাঁসার থালায় এক বাটি মুড়ি মাখা, সাথে 3 কাপ চা। কি ব্যাপার বাবা, আজ বড় হাসছ যে? ওই শোন মা, তোর কাকা বাবুর কথা শোন। সে বলে আমি নাকি থিয়েটার করেছি। এই যা, আপনি নিজেই তো বললেন, আমরা বললেই দোষ। কপট রাগ দেখিয়ে কিশোরী বলে উঠল, ওরে আম্মক, এ থিয়েটার সেই থিয়েটার নয় হে কিশোরী। এ যে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের মাঝে ভেসে থাকা কয়েকটি চরিত্রের খেলা। মুহূর্তের মধ্যে কেন জানি না ঠাকুর মশাইয়ের সেই হাস্যস্পদ মুখখানি রাগে লাল হয়ে উঠল। তুমি আজ নতুন কোনো গল্প বলবে বাবা? আজ আমিও শুনবো। না মা, ছোটদের এই গল্প শুনতে নেই। আমি তোমায় অন্য একদিন আরেকটি গল্প বলে শোনাবো, কেমন? আচ্ছা, আমি তবে আসি। বুঝলাম চারিমা মনক্ষুণ্ণ হয়েছে, তবে এতক্ষণে আমরাও বেশ কৌতূহলী হয়ে উঠেছি। ছোটদের গল্প নয় যখন, তাহলে কি এমন কোনো গল্প যা শুধুমাত্র প্রাপ্তবয়স্ক মানুষদের জন্যই প্রযোজ্য? আধ খাওয়া সিগারেটটা জানলার বাইরে টোকা মেরে ছুঁড়ে ফেলে দিয়ে তারানাথ আমাদের দিকে চাইলেন, তারপর মুচকি হাসলেন একবার। ধীরে ধীরে বলতে শুরু করলেন, তখন আমি সদ্য যৌবনে পা দিয়েছি। বয়স ওই ধরো না 22 কি 23 হবে। ততদিনে আমি বীরভূমের শ্মশানের ওই মাতু পাগলির কাছে তন্ত্রের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছি। টুকিটাকি জানি, তবে তেমন সিদ্ধ নই। হাত দেখে ভূত ভবিষ্যৎ গণনা করি। ভোজবাজির খেলা দেখিয়ে 2 পয়সা অতিরিক্ত উপার্জন হয়। নিদেন পক্ষে কোনো গৃহস্থ বাড়িতে বাস্তুদোষ ঘটলে বা নারায়ণ পুজোর ডাক পড়লে যজ্ঞ করে আসি। এতেই দিব্যি চলে যাচ্ছিল। তবে মনের মধ্যে তন্ত্রের পথে বৃত্তি হওয়ার যে অদম্য ইচ্ছে, আরো বেশি মাত্রায় শক্তি লাভ করার তীব্র স্পৃহা, যার ফলে একজন সৎ গুরুর সন্ধান আমি চালিয়ে যাচ্ছিলাম বটে। পদব্রজে বাংলাদেশের প্রায় বহু স্থান ঘুরে বেরিয়েছি। রাত নামলে কোনো শ্মশানে কিংবা মন্দির প্রাঙ্গণে ঘুমিয়ে পড়তাম। কখনো কখনো কোনো গৃহস্থ বাড়িতে আশ্রয়ও পেতাম। তখনকার সময় মানুষ ছিল সরল। মানুষকে সরল মনে বিশ্বাস করত। তাদের মধ্যে আন্তরিকতা ছিল। আবার সকাল হলে অজানার উদ্দেশ্যে পাড়ি দিতাম। এইভাবে পথ চলতে চলতে এক সন্ধ্যায় আমি একটি গ্রামে এসে উপস্থিত হলাম। গ্রামের নাম পলাশডাঙ্গা। গ্রামে পা দিতেই কেন জানি না মনটা কুঁগে উঠল। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর আশীর্বাদে কোনো বিপদের আঁচ পেলে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আগে ভাগেই টের পেয়ে যায়। চারিদিকটা কেমন যেন অতিমাত্রায় নীরব। পথের 2 ধারে সবুজ শস্য বাতাসের তালে তালে দুলে চলেছে। ভাবলাম যাই, কোনো এক গৃহস্থ বাড়িতে আশ্রয় নিয়ে আজকে রাতটুকু কোনো মতে কাটিয়ে কাল আবারও পাড়ি দেব। সেই মতো একটি বাড়ির দিকে এগোতেই যাব, ঠিক সেই সময় কানে ভেসে এলো এক অতি পরিচিত সুর। চেয়ে দেখলাম একদল শ্মশান যাত্রী কাঁধে করে বাঁশের খাটিয়ায় একটি মৃতদেহ কাঁধে নিয়ে এদিকেই আসছে। তাদের চোখ মুখ উদ্বিগ্ন এবং বিষাদে ভরা। মরা আমি ঢের দেখেছি, মৃতদেহ সৎকারও করেছি। শ্মশানে আমার দীর্ঘ সময় রাত্রিবাস হয়েছে, তবে কেন জানি না, কেন একটি বিষয় বড়ই অপ্রকৃতস্থ ঠেকল। এক শ্মশান যাত্রীদের মধ্যে যে সকল পুরুষ ছিলেন তারা প্রত্যেকেই বড় বেশি রুগ্ন। দেখে মনে হলো যেন বহুকাল ধরে তারা অপুষ্টির শিকার।
তাদের অস্থি চর্মসার দেহের মাংসের লেশ মাত্র নেই। মাথার চুল জট পাকানো, যেন বহুকাল তাতে তেল কিংবা জল পড়েনি। পাতলা চামড়া পাঁজরে গিয়ে ঠেকেছে। মৃত শরীরটা বইতে এতগুলো মানুষ মিলেও যে বেশ কষ্ট হচ্ছে তা বুঝতে পারলাম। আমি তাদের উদ্দেশ্য করে বললাম, ওহে শুনছ, আমি পথিক মানুষ, ভবঘুরে। আজ রাতটুকু আশ্রয়ের জন্য এসেছিলাম। পথে তোমাদের সাথে দেখা হয়ে গেল। যদি তোমরা চাও তাহলে আমিও কি তোমাদের দলে সামিল হতে পারি? তোমাদের দেখে মনে হচ্ছে আরও এক শক্ত সমর্থক কাঁধের বড় প্রয়োজন। আমার কথাটা শুনে থমকে দাঁড়ালো সেই শ্মশান যাত্রীদের দলটা। তারা একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে দৃষ্টি বিনিময় করল। সেই দৃষ্টিতে মিশেছিল ভয়, হ্যাঁ, তীব্র ভয়। তবে সেটা কিসের আমার তা জানা নেই, জেনেছি অনেক পরে। তবে সেই কাহিনী একদম শেষে গিয়ে বলবো। শ্মশান যাত্রীদের মধ্যে একজন যুবক, হ্যাঁ যুবকই বটে, তবে কোনো এক অজানা মারণ ব্যাধি যেন তাকে এনে দিয়েছে অকাল বার্ধক্য। খানিকটা দম নিয়ে শ্বাস টেনে সেই যুবকটি বলে উঠল, প্রয়োজন সত্যি একজন সমর্থ ব্যক্তিকে আমাদের এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত লাশ টানতে টানতে বড়ই ক্লান্ত। তার কথা শুনে পাশ দিয়ে একজন প্রৌঢ় বলে উঠলেন, কাউকে ছাড়বে না, ও কাউকে ছাড়বে না। আমাদের এক এক করে নিঃশেষ করছে, ঘরে ঘরে লাশ পড়ছে। আর একজন মধ্যবয়সী ব্যক্তি ওই যুবকটির মতোই হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আপনি 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 ফিরে যান। এখানে এখানে বেশিক্ষণ থাকবেন না, নইলে নইলে বিপদ হবে। কথাটা শেষ হওয়া মাত্রই বাতাসটা কেমন যেন অস্বাভাবিক ভারী হয়ে উঠল। বাতাসে নাক টেনে অদ্ভুত এক বিজাতীয় গন্ধ নাকে পেলাম। ঘ্রাণ, মৃত্যুর ঘ্রাণ। আমি তাদের উদ্দেশ্য করে বললাম, ঠিক কি হয়েছে আমি জানি না, তবে বাসি মরা এভাবে ফেলে রাখা যায় না। এতে মৃতদেহের শরীরের অপদেবতা ভর করে। চলুন, বাকি কথা না হয় শ্মশানে গিয়ে শুনব। আপনি কেন খামোখা নিজের প্রাণ এইভাবে ঝুঁকির মুখে ফেলছেন? কেন? বিপদ? কিসের বিপদ সেটাই তো জানতে চাইছি। যুবকটা ভয়ার্ত দৃষ্টিতে চারিদিকে একবার তাকিয়ে নিল। হঠাৎ পাশের বুনো ঘাসের জঙ্গল থেকে একটা মেইলি কণ্ঠের অদ্ভুত খিলখিল হাসির আওয়াজ ভেসে এলো। না না, এখানে আর নয়, এক মুহূর্ত নয়, ও ও এসেছে বলে উঠল বৃদ্ধ লোকটি। কিন্তু কে এসেছে? এ কার হাসি? সে মেলা কাহিনী, চলুন যেতে যেতে সব বলছি। অগত্যা আমিও মরার খাটিয়ার একটা দিক কাঁধে তুলে নিলাম। আবারও গুঞ্জন উঠল, আমাদের পেছন পেছন অনুসরণ করতে থাকা দুজন যুবক পথে খই ছড়াতে ছড়াতে চলেছে। গ্রামের মেঠো পথ দিয়ে যাওয়ার সময় একটি পুকুর পড়ল। চারিদিকে নিকষ কালো অন্ধকার। আশেপাশে দেখার জন্য সামনের সারিতে থাকা কয়েকজনের হাতের ওই জ্বলতে থাকা মশালটুকুই যা ভরসা। আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। দূরে ওই পুকুরের পাড়ে একটি গাছের তলা থেকে কানে ভেসে এলো কান্নার শব্দ। মনে হলো কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। কে কাঁদে? এত রাতে কে কাঁদে? কারোর কি কোনো সমস্যা হলো? তাকাবেন না, তাকাবেন না, ওইদিকে
ওইদিকে তাকাবেন না ভুলেও, সবই ওই ডাইনির ছল। আরও কত যুবককে এইভাবে নিঃশেষ করবে কে জানে। কে নিঃশেষ করবে, আর কে সেই ডাইনি? আপনার সব প্রশ্নের উত্তর আমি দেব, শুধু শুধু এখন ভালোই ভালোই সৎকারটুকু শেষ করে বাড়ি ফিরতে পারলে বাঁচি। বলে উঠল ওই মধ্যবয়সী ব্যক্তিটি। বাঁচবো, সত্যিই বাঁচবো তো? মৃত্যুর দামামা বাজছে, কেউ ওরে মারতে পারবে না, কেউ না। ও সব শেষ করে নেবে। এইবার তো জমিদার বাবুর ছেলেটাকে খেয়েছে, কতদিন বাঁচবে জানি না। তুমি থামবে খুড়ো, এসব আর শুনতে ভালো লাগছে না। বৃদ্ধ লোকটার কথায় তীব্র প্রতিবাদ জানিয়ে উঠল সেই যুবকটি। কান্নার আওয়াজটা ধীরে ধীরে আরো বেড়ে চলেছে। বাতাসে ফিসফিসিয়ে ভেসে আসছে এক অদ্ভুত মন্ত্রোচ্চারণ। আমি কান পেতে রইলাম। হ্যাঁ, তন্ত্রের কিছু শক্তি আমি সেই সময় আয়ত্ত করেছি বটে, তবে এই মন্ত্র আমার সত্যি অজানা। আবারও চোখ গেল সেই গাছের দিকে, কিন্তু এ কি? সেখানে তো কেউ নেই। একটু আগে তো এক কালো আবছায়াকে সেখানে বসে থাকতে দেখেছিলাম, সে গেল কই? আর বেশিক্ষণ এখানে না, শ্মশান সামনেই চলে এসেছে, আর সামান্যই পথ বাকি। বলে উঠল সেই যুবকটি। খানিকটা দূর যেতেই দেখতে পেলাম শ্মশান। সেখানে একটি চিতা জ্বলছে। চিতার লেলিহান আগুনের শিখা কালো আকাশের বুক চিরে ছড়িয়ে দিচ্ছে মৃত্যুর দীর্ঘশ্বাস। ওই তো চলে এসেছে। হাঁপাতে হাঁপাতে বলে উঠল সেই বৃদ্ধ লোকটি। আরো খানিকটা এগোতেই যাব, ঠিক সেই মুহূর্তে দমকা বাতাসের ঝটকা এসে লাগলো। আবারও নাকে ভেসে এলো ওই বিজাতীয় কটু গন্ধ। একটা শব্দ, হ্যাঁ শব্দ, কারোর পায়ে চলার শব্দ। মাটিতে ধূপ ধাপ শব্দ হয়ে চলেছে। মনে হচ্ছে কেউ যেন দূর থেকে ছুটে আসছে। আমার একটা কাঁধে মরার ভার, ঘাড় ঘুরিয়ে যে তাকাবো সেই জো নেই, কিন্তু তবুও কৌতূহলী হয়ে যতটা ঘাড় ঘোরানো যায় তাতেই যা দেখলাম, আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম, হ্যাঁ স্পষ্ট দেখলাম, মেঠো পথের ধুলোয় পায়ের ছাপ ফুটে উঠেছে। ডান পা, বাম পা, আবার পরক্ষণেই পেছনের পায়ের ছাপ মিলিয়ে গিয়ে সামনে ওই একই ছাপ ফুটে উঠেছে। আমি মনে মনে প্রমাদ গুনলাম। বর্তমান সময়ে এমন একটা ঘটনা ঘটলে হয়তো তেমন অবাক হতাম না, কিংবা বলতে পারো এমন অপশক্তিকে প্রতিহত করার মতন যথেষ্ট শক্তি আমার রয়েছে। কিন্তু সেই সময় আমি তন্ত্রের জগতে সদ্য পা দিয়েছি। ইতিমধ্যে ভূত, পিশাচ, বেতাল, এমনকি যক্ষিণী কিংবা অপ্সরার সাথেও পরিচিতি ঘটেছে বটে, তবে প্রতিবার মধু সুন্দরী দেবীর আশীর্বাদে প্রাণে বেঁচেছি। একবার তো বর্ষাকালে মাঠের জমা জলে মাছ ধরতে গিয়ে এক প্রতিশোধ পরায়ণ প্রেতের হাত থেকে স্বয়ং কাল ভৈরব আমায় রক্ষা করেছিলেন। ঠাকুরমশাই, ওটা কি কোনো অপদেবতা কিংবা অপদেবী ছিলেন, অথবা কোনো প্রেত? গ্রামের মানুষগুলো এত ভয় পেয়েছিল কেন? তাছাড়া কার মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছিলেন জানতে বড় স্বাদ জাগছে। কিশোরী, আমার গল্প সবে শুরু হয়েছে, তোমার তো দেখছি বিন্দু মাত্র ধৈর্য নেই। আগে পুরোটা শেষ করতে দাও। আমি তো বলেইছি শেষে আমি সবটা খোলসা করে বলবো। জীবনে যা যা ঘটে তার কিছুটা বাস্তবিক, আর বাকিটা দৈবযোগ। ধোঁয়ায় ঢাকা আবছায়া একরাশ জমাট বাঁধা অন্ধকার, যার তল পাওয়া ভার। ওই যে খানিক আগে বলেছিলাম না,
আমরা সকলেই সেই রঙ্গমঞ্চের অভিনেতা মাত্র। চরিত্রের নির্মাণ শৈলী যে স্বয়ং ঈশ্বর নিজের হাতে গড়ে চলেছেন। ওই রাতে পলাশডাঙ্গা গ্রামে আমিও ঠিক এমনই নাটকীয় চরিত্রের অংশ হতে পেরেছিলাম। পায়ের ছাপ ধীরে ধীরে এগিয়ে আসছে। ধূপধাপ শব্দটা ক্রমশ বেড়ে চলেছে। শ্মশান যাত্রীদের মধ্যে পেছনে যারা খই চড়াতে চড়াতে এগিয়ে আসছিল, তাদের মধ্যে একজন বলে উঠল, আমার পেছনের জামায় কে যেন টান মারলো কর্তা। ওরে তাড়াতাড়ি পা চালা, এখনো মেলা কাজ বাকি। কাঠ কাটতে হবে, চিতা সাজাতে হবে, আগুন দিতে হবে। ওই ডাকিনি তো সব শুষে নেয়, এমনকি মরা কেউ। খুড়ো, তুমি দয়া করে চুপ করো দেখিনি। আর সবাই আর একটু তাড়াতাড়ি পা চালাও। কেউ কোনো অচেনা ডাকে কান দিও না। কোনো মহিলাকে দেখলে তার ডাকে ভুলেও সাড়া দিও না। ওই যুবকের ধমকানি শুনে সকলে যতটা পারে তাদের চলার গতি দ্রুত করলেও ক্লান্ত রোগক্লিষ্ট শরীরগুলো ভীষণভাবে হাঁপাতে লাগলো। এদিকে কাঁধে চেপে থাকা মরার ভার ক্রমশ বাড়ছে, কাঁধের চাপ সৃষ্টি হচ্ছে। অদ্ভুতভাবে চলার গতি বাড়াতে ওই অদৃশ্য পায়ের ধূপধাপ শব্দটা কিন্তু বাতাসে মিলিয়ে গেল। খানিকক্ষণের মধ্যে আমরা শ্মশানে এসে পৌঁছালাম। মরার খাটিয়া নামাতেই একরাশ দমকা হাওয়ায় মৃতদেহের মুখের ওপর থেকে চাদরটা সরে গেল। আমার চোখে এক অদ্ভুত দৃশ্য ধরা পড়ল। মৃতদেহ আমি আগেও দেখেছি। মাতু পাগলির কাছে সব সাধনায় সিদ্ধি লাভ করার সময়কালে একটি সাপে কাটা মরা দেহের ওপর সারা রাত বসে সাধনা করেছিলাম। যদিও তাতে আমি সফল হইনি। মোট কথা, মৃতদেহ দেখার অভ্যাস আমার রয়েছে। কিন্তু আমি কি দেখছি? একটা কঙ্কালসার মৃতদেহ, যাকে দেখে মনে হচ্ছে মরার আগে কেউ যেন তার রক্ত শুষে খেয়েছে। সারা শরীর মোমের মতো সাদা। এ তো অনেক দিনের বাসি মরা মনে হচ্ছে। এত দেরি করে সৎকার করছো কেন তোমরা? প্রশ্ন করলাম আমি। যদি বলি এই কাল রাতেই মারা গিয়েছে। মাত্র একদিনের মরারে কি হাল! এমন নির্জীব, ফ্যাকাশে, রক্তশূন্য। কাজ সেরে আপনি আমাদের বাড়ির আতিথ্য গ্রহণ করুন, সব বলবো, সেখানেই সব বলবো। আগে চটপট কাজ সেরে নেওয়া যাক। আমি আর কথা বাড়ালাম না। কয়েকজন যুবককে মরা আগলে রাখার জন্য বলে আমরা কয়েকজন জঙ্গলে কাঠ কাটতে গেলাম। একটা শক্ত সামর্থ্য গাছ দেখে যেই কুরুলের প্রথম কোপ বসিয়েছি, ঠিক সেই মুহূর্তে আবারও জঙ্গল জুড়ে শুনতে পেলাম সেই মেয়েলি খিলখিল হাসির শব্দ। ওই যে ডাইনি, সেই ডাইনি এখানেও চলে এসেছে। এইবারও মরা খাবে। এতগুলো যুবককে নিজের রূপের জালে ফাঁসিয়ে ধ্বংস করেও শান্তি হয়নি বলে উঠল ওই বৃদ্ধ, যাকে খানিক আগে যুবকটি খুঁড়ো বলে রেখেছিল। খুড়ো, দয়া করে চুপ করো, কাজটা মন দিয়ে করো। ও হ্যাঁ, আর একটা কথা, তোমরা কেউ মরার মুখে আগুন দেওয়ার পর কিন্তু পিছনে ফিরে তাকাবে না। কারণটা আমি জানি, এমনকি তোমরাও হয়তো শুনেছ। মৃতদেহ সৎকারের পর যদি পেছনে ফিরে তাকাও বা কোনোভাবে ওই স্থানে শোক প্রকাশ করো, তাহলে আত্মা তোমায় অনুসরণ করবে, ভয় দেখাবে, এমনকি তোমার প্রাণও নিতে পারে। তবে ওই ক্ষেত্রে বিষয়টি কিন্তু একদম আলাদা ছিল, যেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। গাছ কেটে কাঠ কাঁধে নিয়ে যখন ফিরতে যাচ্ছি, কোনোভাবে আমি সকলের পেছনে পড়ে গিয়েছিলাম। কাঠের বেশিরভাগ ভার আমি নিজের কাঁধে স্বেচ্ছায় তুলে নিয়েছিলাম।
কারণ বাকিরা যে সেই ভার বহন করার মতন যথেষ্ট বলশালী নয় তা আমি বুঝতে পেরেছি, যদিও তখনও জানি না তাদের এমন হওয়ার কারণ কি। ঠিক যেন রোগে ভোগা, অপুষ্টির শিকার এক একটি চলমান মৃত শরীর, প্রাণটুকু যা আছে। হঠাৎ আবারও পেছন থেকে সেই ধূপধাপ শব্দ, একটা মেয়েলি কণ্ঠের অদ্ভুত ফিসফিসানি আওয়াজ কানে ভেসে এলো। তারানাথ, কোথায় চলেছ? কাঁধে ভারী কাঠ, নামিয়ে যে রাখবো তার উপায় নেই, কাউকে দেখতেও পাচ্ছি না। হঠাৎ সেই শব্দ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। দেখতে পেলাম খানিকটা দূরে একরাশ অন্ধকারে দপ দপ করে জ্বলছে দুটি চোখ। একটি মেয়ে, হ্যাঁ একটি মেয়ে, সম্পূর্ণ বিবস্ত্র। বয়স কত হবে? ওই ধরো 12 কি 13। তবে এই বয়সে এমন উদ্দাম যৌবনস্ফীত লালিত্য আমি খুব একটা দেখিনি। স্ফীত বক্ষ যুগল একরাশ চুলে ঢাকা। ধীরে ধীরে সেই মেয়েটি এক অদ্ভুত আসন গ্রহণ করে মাটিতে বসে পড়ল। আসনের এমন অদ্ভুত ভঙ্গিমা আমি আগে দেখিনি। আমিও ধ্যানে বসি, পদ্মাসনে উপবিষ্ট হয়ে মায়ের নাম জপ করি, কিন্তু আসনের এমন অদ্ভুত নিয়ম আমি আগে দেখিনি। মেয়েটি মাটিতে আসনের ভঙ্গিমায় বসলো ঠিকই, তবে তার হাঁটু দুটি দুই দিকে উঁচু করে পায়ের দুটি পাতা একত্রিত করে হাত দুটো বুকের কাছে নিয়ে বিড়বিড় করে এক অজানা অচেনা মন্ত্র জপ করতে লাগলো। আমি দেখলাম ধীরে ধীরে তাকে ঘিরে সৃষ্টি হচ্ছে এক অদ্ভুত অবয়ব। একরাশ কালো ধোঁয়া পাক খেতে খেতে জঙ্গলের সবচেয়ে বড় গাছটির সমান উচ্চতায় গিয়ে ঠেকেছে। সেখানে ফুটে উঠেছে দুটি রক্ত জবার মতন টকটকে লাল বর্ণের চোখ। মেয়েটি শূন্যে ভাসতে শুরু করেছে। তার নিচে মাটি এবং তার উচ্চতার ব্যবধানে দেখা যাচ্ছে এক রাশ কালো ধোঁয়া। দেখে মনে হচ্ছে ঠিক যেন বসা অবস্থায় কেউ তাকে কোলে তুলে নিচ্ছে। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে কি করব সেটাই ভাবছি। ঠিক সেই সময় দুটো ঘটনা ঘটল। শূন্যে ভাসতে থাকা মেয়েটির শরীরে ধীরে ধীরে প্রবেশ করলো ওই কালো ধোঁয়া। মেয়েটি চোখ মেলে চাইল। আমি চিৎকার করে বলে উঠলাম, কে তুমি? আমার থেকে কি চাও? মেয়েটি খিলখিলিয়ে এসে বলল, পুরুষের উত্তম যৌবনে ভরা অদম্য জীবনী শক্তি যা লুকিয়ে রয়েছে পুরুষের যৌবনে। আমি তৃপ্ত হতে চাই তারানাথ, আমি তৃপ্তি চাই। দেবে দেবে আমায়, দেবে সেই অনন্ত যৌবনের স্বাদ। আমি যে অতৃপ্তির শিকার। ক্ষমা করবে, তুমি আমার সন্তান তুল্য। আমি এক বামাচারী সন্ন্যাসী তান্ত্রিক। সকল প্রকারের রিপু আমি পরিত্যাগ করেছি। আমি স্বয়ং মায়ের সাধক। মায়ের সাধক? তাই? তাহলে যোনি পুজো করাটাও তোমার কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? আমরা সকলেই যে মায়ের অংশ। আমিও তো মায়েরই সন্তান। তাছাড়া তুমি বামাচারী তান্ত্রিক। সকল মকারান্ত বিষয়বস্তু তোমার তন্ত্রের অধীন। কেমন পুরুষ মানুষ তুমি, যার কিনা এমন ভরা যুবতীকে মনে ধরে না? তুমি কোনো সাধারণ মেয়ে নও, এ আমি স্পষ্ট বুঝতে পারছি। কে তুমি? ধীরে ধীরে মেয়েটি নিচে নেমে আসছে। তার রূপ যেন আরো বিকশিত হয়েছে, যা দেখে যে কোনো পুরুষের মাথা ঘুরে যেতে বাধ্য। বয়সের তুলনায় সে আরো বেশি সুন্দরী।
অনেক বেশি লাবণ্যময়ী। আমি নিজেও যেন নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছি। আমার চোখ দুটো বুজে আসছে। এর আগে জীবনে কখনো বন্য আদিমতার গন্ধ মাখিনি। হ্যাঁ, কয়েকবার পদস্খলন হয়েছিল বটে, তবে মধুসুন্দরী দেবী আমায় আমার সেই ভুল ভেঙে দিয়েছেন। কিন্তু এখন আমি একটু একটু করে সেই মেয়েটার দিকে এগিয়ে চলেছি, আর ঠিক সেই মুহূর্তে দূর থেকে কয়েকজন মানুষের গলা ভেসে এলো। এখানে বলে রাখা ভালো, তখনও আমি তাদের নাম বলিনি, কিংবা তাদের নাম জানতেও চাইনি, কারণ তেমন পরিস্থিতিও আসেনি। দূরে দেখলাম কয়েকটা মশালের আলো ধীরে ধীরে এগিয়েই আসছে এদিকে। ঠিক সেই মুহূর্তে মেয়েটি তাদের দিকে ঘুরে তাকালো এবং পরক্ষণেই মুখ দিয়ে বিকট এক হিংস্র গর্জন করে উঠল। গোটা জঙ্গল কাঁপিয়ে যেন তার প্রতিধ্বনি হলো। তার দুই চোখ জ্বলে উঠল, যেন এইমাত্র এক সিংহী শিকার করতে ব্যর্থ হয়েছে। মশালের আলো আরো খানিকটা এগিয়ে আসতেই মেয়েটি অদ্ভুতভাবে বাতাসে মিলিয়ে গেল। এ কি, আপনি পিছিয়ে পড়লেন কিভাবে? আমরা শ্মশানে গিয়ে দেখি আপনি নেই। তখনই বুঝেছিলাম কিছু একটা বিপদ ঘটেছে। ওই চিৎকার আমরা এইমাত্র শুনতে পেলাম, বলে উঠল সেই যুবকটি। সে এসেছিল, নতুন শিকারের গন্ধ পেয়ে সে এসেছিল। আপনি চলুন, আর এখানে এক মুহূর্তও নয়, চিতা সাজানো হয়ে গিয়েছে। আমি আর একটুও কথা না বলে ওদের সাথে এগিয়ে গেলাম। চিতায় তখনও শোয়ানো রয়েছে তাকে, সেই বিবর্ণ ফ্যাকাশে শরীর। আমি তাদের প্রশ্ন করলাম, মৃতের বাড়ি থেকে কে এসেছে? মুখাগ্নি কে করবে? ওর নাম রমেন। বিয়ে একটা করেছিল বটে, তবে বউটা মারা গিয়েছে, ছেলে পুলে হয়নি, তাই আমাদের মধ্যেই কেউ করবে। আপনাদের একটা কথা আমার জানানো হয়নি। আমার নাম তারানাথ চক্রবর্তী, জাতিতে বামুন। আমি শুধুমাত্র সাধারণ একজন পথিক নই, আমি এক তমগুণ সম্পন্ন বামাচারী তান্ত্রিক সন্ন্যাসী। খানিক আগেই তাকে দেখলাম যাকে নিয়ে তোমাদের এত ভয়, একটি বছর 12 কি 13 মেয়ে। কিন্তু এ তার কেমন রূপ, কে সে? আপনি সন্ন্যাসী ঠাকুর, এটা আগে বলবেন তো। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, তাহলে আপনি রমেনের শেষকৃত্য নিজের হাতে সম্পন্ন করুন। তবে এই পর্যন্ত বলে থামল সেই যুবকটি। খানিকটা দম নিয়ে আবারও সে বলে উঠল, তবে সে যে মৃতদেহ কেউ ছাড়ে না। এখনো পর্যন্ত যারাই ওরাতে প্রাণ দিয়েছে, তাদের জ্বলন্ত মৃত শরীরকে চিতা থেকে টানতে টানতে তার ঝলসানো মাংস সে ছিঁড়ে খেয়েছে। এই দৃশ্য যে পেছন ফিরে দেখেছে, তাকেও সে ছাড়েনি। এইবার বুঝলাম আপনারা কেন চিতায় আগুন দেওয়ার পর বাকি যে সমস্ত বিধি রয়েছে, এ যেমন মৃতদেহের ছাই এবং নাভি সংগ্রহ করে ভাসিয়ে দেওয়া, এসব না করে পেছনে না ঘুরে চলে যাওয়ার কথা বলেছিলেন। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি সম্ভবত তাকে নিজের চোখেই দেখেছেন। হ্যাঁ দেখেছি, তবে এই কাজ আমি সম্পন্ন করেই তবে যাব। দৃঢ় কণ্ঠে কথাগুলো বলে আমি চিতায় অগ্নি সংযোগ করলাম। পিছন থেকে ফিসফিসিয়ে কথা ভেসে আসছে, অনেকেই পারবেন, বয়স তো অল্প, আর কি সেই ক্ষমতা আছে? আর একজন বলে উঠল, এমনিতেও মরতে হবে, অমনিতেও মরতে হবে, তাহলে তাহলে শেষ চেষ্টা করতে দোষ কি? কিন্তু ফিরে না গেলে তো এই মুহূর্তে ধুকে ধুকে হলেও বেঁচে রয়েছি, কিন্তু এরপর তো সেটাও থাকতে দেবে না সে। আমি কিছু বললাম না। যথাসময় মৃতদেহ পুড়ে ছাই হলো। আমি মাটি থেকে এক মুঠো ধুলো নিয়ে
বিড় করে স্থান বন্ধনী মন্ত্রের উচ্চারণ করতে করতে সেই ধুলো বাতাসে ছড়িয়ে দিলাম। আর চিন্তা নেই, সে আসবে না, এলেও কোনো ক্ষতি করতে পারবে না। আমার কথা শেষ হতে না হতেই গোটা শ্মশান জুড়ে শোনা গেল এক মহিলা কণ্ঠে তীব্র পাশবিক গর্জন। ব্যাস, ওই একবারই, তারপর সব শান্ত। শ্মশানের পাশ দিয়ে কুলকুল করে বয়ে গিয়েছে একটি নদীর শাখা। পরে জেনেছিলাম সেটি কংসাবতী নদীর একটা অংশ, যা এই গ্রামের ওপর দিয়ে বয়ে গিয়েছে। যথাসময় দাহ কার্য সম্পন্ন করে গঙ্গায় তার ছাই আর নাভিমূল ভাসাতেই যাব, ঠিক সেই সময় আবারও এক ঘটনা ঘটল। আমি ঘটে করে রমেনের মৃত শরীরের ছাই এবং নাভি ভাসিয়ে দিয়ে তার আত্মার মুক্তির উদ্দেশ্য করে মাঝ নদীতে নেমে 2 হাত জড়ো করে বিড় করে মন্ত্র পাঠ করে চলেছি। বাকি সকলে ধীরে ধীরে তাদের ক্লান্ত শরীরটা টানতে টানতে শ্মশানে, যে শ্মশান যাত্রীদের জন্য একটি ছোট 8 চালার ঘর রয়েছে, সেদিকে যাচ্ছে। শুধুমাত্র একজন তখনও আমার জন্য দাঁড়িয়ে, সেই কম বয়সী যুবকটি। আমার গমগমে মন্ত্রের উচ্চারণ বাতাসে ছড়িয়ে যাচ্ছে। হঠাৎ জলের নিচ থেকে একটা প্রবল টান অনুভব করলাম। 2 হাত যেন আমার পা টেনে ধরেছে। ততক্ষণে সেই ঘট ভাসতে ভাসতে মাঝ নদীতে চলে গিয়েছে। আমি চোখ মেলে চাইলাম। ধীরে ধীরে সেই হাত আমার কোমর বেয়ে ওপরে উঠে আসছে। এবার দেখতে পেলাম তাকে। ঠিক আমার মুখের সামনে আরেকটি মুখ, সেই মেয়ে। খিলখিলিয়ে হেসে উঠল সে। কি ভেবেছিলে আমার হাত থেকে পার পেয়ে যাবে? এত সহজে যে তোমার মুক্তি নেই তারানাথ। এমনকি শ্মশানকে মন্ত্র দিয়ে বেঁধে ফেলে রমেনের মৃত শরীরকে ছুঁতেও দাওনি, কিন্তু এবার জলকে যে বেঁধে দাওনি তুমি, সবার আগে তুমি আমার ভোগ্য হবে, এবং তারপর আমি তোমার মরা লাশকে ছিঁড়ে খুঁড়ে খাবো। ধীরে ধীরে তার সেই ভরা কোটালের মতন উচ্ছ্বসিত যৌবন উদ্দীপক শরীরটা আমার শরীরের সাথে স্পর্শ করাতেই যাবে, এমন সময় আমার পেছন থেকে ভেসে এলো সেই যুবকের গলা। ঠাকুর মশাই, উঠে আসুন, নদীতে জোয়ার আসছে। মুহূর্তের মধ্যে মেয়েটি যেন বাতাসে মিলিয়ে গেল। আমি চারিদিকে চেয়ে দেখলাম বিপদ। এক বিপদের হাত থেকে বেঁচে গিয়েছি, কিন্তু আর এক বিপদ ধেয়ে আসছে। চারিদিক থেকে প্রবল জলোচ্ছ্বাস অজগর সাপের ফনা তুলে তেড়ে আসছে। আর নয়, আর এক মুহূর্ত এখানে নয়। আমি যতটা সম্ভব সাঁতরে পাড়ে গিয়ে উঠলাম। সারা শরীর ভিজে সপ সপ করছে। ঠাকুর মশাই, এই নিন, এই যে গামছাটা দিয়ে শরীরটা মুছে নিন। পোশাক সঙ্গে আনেনি, তবে আমার বাড়িতে তো যাচ্ছেন, সেখানে সব বন্দোবস্ত রয়েছে। এত ঘটনা ঘটে গেল, এত কাণ্ড হয়ে গেল, অথচ এখনো পর্যন্ত আমি সেই যুবক কিংবা কারোর নামটুকু জিজ্ঞেস করার মতন সময়টুকুও পেলাম না। তবে জানতে পারলাম সেটাও এমন এক পরিস্থিতির মুখে পড়ে যা খানিক অপ্রত্যাশিতই বটে। কাজ ছেড়ে সকলে গ্রামের দিকে ফিরে চললাম। খানিকটা দূর গিয়েছি, ঠিক সেই সময় দেখতে পেলাম 2 লোক। মাথায় জমকালো পাগড়ি, ঠোঁটের ওপর পাকানো গোঁপ, পরনে বেশ দামি মূল্যবান পোশাক, হাতে পাকানো লাঠি নিয়ে অনহনিয়ে এদিকেই আসছে। আমায় অবাক করে দিয়ে তারা সেই যুবকের কাছে গিয়ে কুর্নিশ করে বললে, কবিরাজ মশাই, জমিদার বাবু আপনাকে যেতে বললে। তার ছেলের যে বড্ড বাড়াবাড়ি শুরু হয়েছে, না বিশ্বাস উঠছে, চোখ ঠেলে বাইরে বেরিয়ে আসছে। পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন লাঠিয়াল বলে উঠল, আগে আপনার বাসায় গিয়েছিলাম,
গিয়ে শুনলাম আপনি নাকি রমেনের শেষকৃত্য সম্পন্ন করতে শ্মশানের দিকে এসেছেন। তাই তো ছুটে এলাম আর কি। বুঝতে পারলাম তারা জমিদার বাড়ির পেয়াদা। তার ছেলের জীবন যে বিপন্ন সেটা তো আসার পথে সবার মুখে শুনে খানিকটা আন্দাজ করেছিলাম, কিন্তু দুটো বিষয় তখনও বুঝতে পারিনি। এক, যে সেই যুবকের সাথে এতক্ষণ ধরে থাকলাম সে গ্রামের কবিরাজ, আর দুই, এত মানুষ ওই মেয়ের দ্বারা আক্রান্ত হচ্ছে অথচ পেয়াদাগুলো কিন্তু বেশ হৃষ্টপুষ্ট বলিষ্ঠ গড়নের, আর তিন, যদি এদের ওই মেয়েটি নিজের বশে আনতে না পারে তাহলে কেন পারেনি। আর তাছাড়া ওই বাড়িতে এমন কোনো শক্তির অধিষ্ঠান যদি থেকেও থাকে যার কারণে জমিদার বাড়ি সুরক্ষিত, তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, জমিদারের ছেলে কিভাবে ওই মেয়ের কবলে পড়ল? তাছাড়া ওই মেয়ে আসলে কে? প্রেতিনী, মানবী, নাকি কোনো অপদেবী? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর একটাও নেই। সেই যুবকটি তাদের উদ্দেশ্য করে বলে উঠল, আমার সাথে একজন অতিথি রয়েছেন, ওনার আতিথ্যের প্রয়োজন খাদ্য এবং পানীয়ের। ওনাকে কি আমার সাথে নিয়ে যেতে পারি? হ্যাঁ কবরেজ মশাই, আপনার চেনা লোক, গাঁয়ের অতিথি মানে তো জমিদার বাড়িরও অতিথি। যথাসময়ে বাকি সকলকে বিদায় দিয়ে আমরা চারজনে জমিদার বাড়ির দিকে এগিয়ে চললাম। আপনি তাহলে এই গ্রামের কবিরাজ? সত্যি এই প্রথমবার যে জীবন রক্ষা করে তাকে কারোর শেষকৃত্যের অংশীদার হতে দেখলাম। সকলে যে কম বেশি আক্রান্ত ঠাকুরমশাই, বহু মানুষ মারা গিয়েছে, প্রতিদিন কারোর না কারোর চিতা জ্বলছে। আমারও সময় ক্ষণেই আসছে। আমার নাম আপনি জানতে চাননি, আমিও বলিনি। এই অধমের নাম আচার্য বিশ্বনাথ রায়। আমরা বংশানুক্রমে জমিদার বাড়ির কবিরিচি করে আসছি। গ্রামের সকলে আমাদের এক ডাকে চেনে জানে। কিন্তু আপনার শরীরের এমন অবস্থা হলো কি করে? সে অনেক কাহিনী ঠাকুরমশাই। প্রতি রাতে যদি কোনো এক মায়াবী নারী একজন পুরুষের পৌরুষ ক্ষয় করে তার আত্মার সকল পবিত্র ঊর্জা নিজের মধ্যে শুষে নিতে থাকে, তাহলে কতদিন সেই পুরুষ জীবিত থাকতে পারে? মেয়েটি কি বিশ্বনাথ বাবু? যদি বলি আমার আপনার দেখা অতি পরিচিত সামান্য এক গ্রাম্য সরল বালিকা, কোনো যোগিনী বা পিশাচিনী নয়, আপনি কি বিশ্বাস করবেন? করব বই কি, নিশ্চয়ই করব। তবে তার আগে যে আমায় সম্পূর্ণ ঘটনা জানতে হবে। বলবো, আপনাকে বলতেই হবে, কারণ এই মুহূর্তে একমাত্র আপনি পারবেন আমাদের রক্ষা করতে, ওই মেয়েটিকেও বাঁচাতে। মেয়েটিকে বাঁচাতে? অবাক হচ্ছেন তো? ভাবছেন যার হাত থেকে সকলে বাঁচতে চায় তার সাথে ঠিক কি ঘটেছে? হ্যাঁ, জানতে চাইবই কি। আমি ওকে জঙ্গলে এক অদ্ভুত ভঙ্গিমায় বসে থাকতে দেখেছি। ওই মুদ্রা আমার অজানা। আমার তন্ত্রজীবন সবেমাত্র শুরু হয়েছে, তাই এখনো সবটা জানা হয়ে ওঠেনি। জানবেন, সব জানবেন। তবে সবটা আমিও জানি না, যতটা জানি অবশ্যই বলবো। খানিকক্ষণের মধ্যে আমরা জমিদার বাড়ির সিংহদ্বারের সামনে এসে হাজির হলাম। কবরেজ মশাই, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? এদিকে আমার ছেলের যে যা অবস্থা। আমি দেখতে পেলাম বিরাট জমিদার বাড়ির মূল ফটক থেকে একজন কেতাদুরস্ত ব্যক্তি কথাগুলো বলতে বলতে এদিকেই ছুটে আসছে। পোশাক পরিচ্ছদ এবং বেশভূষা দেখে সহজে অনুমান করতে পারলাম ইনি এই গ্রামের জমিদার। জমিদার বাবু, শ্মশানে গিয়েছিলাম। আপনি তো এই গ্রামের অবস্থা জানেন। মানুষ মরছে, অথচ তাকে যে শ্মশান অবধি বয়ে নিয়ে যাবে তার জন্য কোনো লোক পাওয়া যাচ্ছে না। যারা রয়ে গিয়েছে তাদেরও যায় অবস্থা। তাই অগত্যা। কে মারা গিয়েছে কবরেজ মশাই? রমেন। বলেন কি? রমেন? ও
ঈশ্বর! হ্যাঁ, কাল রাতে ভেদভূমি করতে করতে মারা গিয়েছিল, কেউ টেরও পায়নি। আজ সকালে গ্রামের একজন ব্যক্তি ওই খুড়ো রমেনকে এক বিশেষ কাজে খুঁজতে এসে দেখে সে মাটিতে পড়ে রয়েছে সম্পূর্ণ নগ্ন শরীরে। এক রাতের মধ্যে মানুষ এতটা রুগ্ন হতে পারে এ জানা ছিল না জমিদার বাবু। এই ঘটনা তো বিরল নয়। যবে থেকে ওই সনাতন ঘোষের মেয়েটি ওই পাষণ্ড কাকার বাড়ি থেকে ফিরে এসেছে, তবে থেকে এমনটা ঘটছে। ওকে ধরে আনার জন্য কম চেষ্টা করেছি নাকি? সনাতন ধর্মীয় আচার নিয়ে থাকে, দিন রাত গোপাল সেবা করে, আর তার ঘরে কিনা এমন কাণ্ড। এতক্ষণ আমি দুজনের কথা মন দিয়ে শুনছিলাম। আকাশের দিকে চেয়ে দেখলাম মধ্যরাত পেরিয়েছে, খানিক বাদেই ভোরের আলো ফুটবে। সত্যি বলতে সব কথা জানতে বড় কৌতূহল হচ্ছিল, কিন্তু ঘরে একজন রোগী রয়েছে, তাকে দেখাটা বেশি জরুরি। জমিদার বাড়ির পশ্চিম দিকে চোখ পড়তেই আমি চমকে গেলাম। যা ভেবেছিলাম ঠিক তাই, বিরাট একটি মন্দির, তার স্তম্ভ বাড়িটার চেয়ে উঁচু। আমি হাত দেখিয়ে প্রশ্ন করলাম, ওটা কিসের মন্দির? ওতে কোন দেবতা বা দেবী পূজিত হন? এতক্ষণ উত্তেজিত অবস্থায় থাকার ফলে জমিদার বাবু আমার দিকে সেভাবে লক্ষ্য করেননি, বা বলা ভালো দেখার প্রয়োজন বোধও করেননি। এবার আমার দিকে চেয়ে বললেন, আপনাকে তো ঠিক ছিলাম না। উনি তারানাথ চক্রবর্তী, একজন ভবঘুরে তান্ত্রিক সন্ন্যাসী। আজ আমাদের সাথে শ্মশান যাত্রায় অংশ নিয়েছিলেন। সে অনেক কথা। আগে চলুন ছেলেকে দেখে আসি। জমিদার বাবু, দাদা বাবু কেমন জানি করছেন। আপনি শিগগির ভেতরে চলুন, আপনি একবারটি ভেতরে চলুন। আমি আর দেরি করলাম না, ভেতরে ছুটে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম এক অদ্ভুত দৃশ্য। সেই দৃশ্য আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আমি দেখলাম একটি অত্যন্ত রুগ্ন বছর 20 যুবক বিছানার একদিকের দেওয়ালে দাঁড়িয়ে ক্রমাগত মাথা ঠুকতে ঠুকতে বিড়বিড় করে কি যেন বলে চলেছে। তাকে ঘিরে রয়েছে বেশ কয়েকজন মহিলা। তারা কে অবশ্য আমি তা জানি না, এমনকি জমিদার বাবুর নামও এখনো জানা হয়নি। জানা হয়ে ওঠেনি ওই মন্দিরে প্রতিষ্ঠিত দেব বা দেবী বিগ্রহটি কার। একটি মেয়ে, বয়স খুব বেশি হলে 16 কি 17 হবে। জমিদার বাবুর দিকে ছুটে এসে কান্নায় ভেঙে পড়ল। বাবাকে বাঁচান, উন্মাদ হয়ে গিয়েছে বাবা, ওকে বাঁচান। ও ভালো হয়ে যাবে মা, ও ভালো হয়ে যাবে। দীনবন্ধুর কিচ্ছুটি হবে না। কবরেজ মশাই চলে এসেছেন, আর সাথে একজন সিদ্ধ তান্ত্রিকও রয়েছেন, আর কোনো ভয় নেই। আমি জমিদার বাবুকে প্রশ্ন করলাম, ওটি আপনার পুত্রবধূ? হ্যাঁ ঠাকুর মশাই, বড়ই অভাগা। নিজের স্বামীর এই অবস্থা কি চোখে দেখা যায়? আপনাকে কয়েকটি প্রশ্ন করার রয়েছে জমিদার বাবু, যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ করুন না, অবশ্যই করুন। হ্যাঁ করব, তবে তার আগে আপনার ছেলের প্রাণ বাঁচাতে হবে যে। কথাগুলো বলে আমি ধীরে ধীরে ছেলেটার দিকে এগিয়ে গেলাম। ছেলেটি তখনও অদ্ভুত এক ঘোরের মধ্যে দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতে কিছু যেন বিড়বিড় করে বলে চলেছে। আমি কান পেতে শুনলাম সে বলে চলেছে, দেবাঙ্গী, এরা আমায় আসতে দিচ্ছে না, আমায় আসতে দিচ্ছে না, আমায় কোথাও যেতে দিচ্ছে না। আমি তোমার আবায় পেতে চাই, তোমায় আবারও পেতে চাই দেবাঙ্গী। তোমার রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা সমস্ত অতৃপ্তি নিজের শরীরে মাখতে চাই। দেবাঙ্গী, নিয়ে যাও আমায়, নিয়ে যাও। আমি তার কাঁধে হাত রাখতেই সে চুপ করে গেল। ক্ষণিকের নীরবতা। আমি তাকে প্রশ্ন করলাম, দেবাঙ্গী কে দীনবন্ধু? তাকে তোমার কিসের প্রয়োজন? ছেলেটি ঘুরে তাকালো।
তার দুই চোখ জুড়ে ঝরে পড়ছে জল। চোখ দুটো জবা ফুলের মতন লাল। অদ্ভুতভাবে সে ঘাটটা একদিকে কাত করে খানিক্ষণ চেয়ে রইল। এরপর কর্কশ গলায় বলে উঠল, এই এই কে তুই? আসবি না, আসবি না, আমাদের মাঝে আসবি না, জানে মেরে দেব, জানে মেরে দেব। আমি তোমাদের মাঝে আসতে চাইছিও না, শুধু জানতে চাইছি ওই মেয়েটিকে। ভালোবাসি, ভালোবাসি, ওকে ওকে বড্ড ভালোবাসি। ও ও আমায় বলেছে আমায় আমার সাথে করে নিয়ে যাবে, আমায় আমার সাথে করে নিয়ে যাবে। যা যা, চলে যা এখান থেকে, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার আমার সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা। বুঝলাম এর উপর কোনো নিম্নমানের তন্ত্র প্রয়োগ করা হয়েছে। আমি তাকে বললাম, তুমি যে অসুস্থ, কবরেজ মশাই তোমায় দেখতে এসেছেন। কথাটা বলার সাথে সাথে আমার বুকে হাত দিয়ে সজোরে একটা ধাক্কা মারল সে। ঠাকুর মশাই সামলে। এক লাফে কবরেজ মশাই এসে আমাকে পেছন থেকে না ধরলে নির্ঘাত কোনো এক অঘটন ঘটে যেত। ততক্ষণে জমিদার বাবু সহ উপস্থিত সকলে মিলে তাকে চেপে ধরে বিছানায় শুইয়ে দিয়েছে। যেতে দে, যেতে দে আমায়, যেতে দে, যেতে দে, যেতে দে, যেতে দিবি না, যেতে দিবি না। ও ও এখানে আসতে পারছে না, ও এখানে আসতে পারছে না, ওকে আসতে দে, ওকে আসতে দে। ওই মায়ের মন্দির ভেঙে গুলিয়ে দে, ওটা থাকলে ও আমায় নিজের করে পারছে না, পারছে না। ওই মন্দির গুলিয়ে দে। মায়ের মন্দির? কিন্তু মায়ের কোন রূপ? মায়ের যে অনেক রূপ। তিনি যে জগৎ জননী, স্বয়ং পরম ব্রহ্ম, তিনি যে আদ্যা শক্তি মহামায়া। আমি মনে মনে এই সবই ভাবছি, ঠিক তখনই জমিদার বাড়ির ভেতরে সম্ভবত কোনো দেওয়াল ঘুড়ি রয়েছে, যা আমার অন্তত চোখে পড়েনি। তাতে ঢং ঢং করে শব্দ করে 3টে বাজল। খানিক বাদেই ব্রহ্ম মুহূর্তের শুরু হবে। কিন্তু 3টে, এই সময়টা যে অপশক্তিদের জন্য ভয়ঙ্কর রকমের শক্তিশালী। এই সময়টাতে ভূত, পিশাচ, ডাকিনী, হাকিনী এরা দ্বিগুণ বলে শিকারের ওপর আছড়ে পড়ে। যেখানে আমি তখনও আমার অনেক প্রশ্নের জবাবটুকুও পাইনি। ছেলেটার 2 হাত পা দড়ি দিয়ে শক্ত করে খাটের সাথে বেঁধে রাখা হয়েছে। মুহূর্তে মুহূর্তে তার শরীরটা ধনুষ টঙ্কারের মতন বেঁকে যাচ্ছে। মুখ দিয়ে বেরিয়ে আসছে সাদা গ্যাঁচলা। যেতে দে, আবারও বলছি, যেতে দে, যেতে দে, যেতে দিবি না, যেতে দিবি না, যেতে দে, নইলে নইলে আমি সবাইকে শেষ করে ফেলব, শেষ করে ফেলব। যেতে দে, মেরে দেব, জানে মেরে দেব। কবরেজ মশাই ওদিকে তার নারী পরীক্ষা করতে করতে বলে উঠল, হাতে আর বেশি সময় নেই। হৃৎপিণ্ডের স্পন্দন অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। যে কোনো মুহূর্তে গতি বন্ধ হয়ে গিয়ে মৃত্যু অবধি হতে পারে। এদিকে আমি তো সাথে করে কিছুই নিয়ে আসতে পারিনি। যদি আজ্ঞা করেন তাহলে বাড়ি গিয়ে ঔষধের বাক্স আর শিশিগুলো নিয়ে আসতে পারি। তাতে অনেক সময় লেগে যাবে বিশ্বনাথবাবু। কথাগুলো দৃঢ়তার সাথে বলে আমি ছেলেটির দিকে এগিয়ে গেলাম। আমি আগেও বলেছি, সেই সময় সবেমাত্র তন্ত্রের হাতে করি হয়েছিল। সবার আগে আমি আমার কাঁধের ঝোলা থেকে এক মুঠো শস্যদানা বের করে ভিড় ভিড় করে মন্ত্র পড়তে পড়তে ছেলেটির বিছানার চারিদিকে ছড়িয়ে দিলাম। দেহ বন্ধনী তন্ত্রক্রিয়া আমি কিছু বছর আগেই আমাদের গ্রামে আসা এক
সন্ন্যাসীর কাছ থেকে শিখেছিলাম। তোমাদের এই বেতালের ঘটনা নিশ্চয়ই মনে আছে, যেখানে এক ভৈরব একজন গৃহস্থের বাড়ি গিয়ে তার মেয়েকে ভৈরবী করার বাসনা জানিয়ে তাকে নিয়ে যেতে চায়, যার ফলে সে অপমানিত হয় এবং সেই অপমানের প্রতিশোধ নিতে সে তার বাড়িতে বেতাল চালনা করে। এই ঘটনা যে ঘটতে চলেছে সেটি ওই সন্ন্যাসী জানতেন। তিনি এও জানতেন যে এই ঘটনায় আমিও জড়িয়ে পড়ব, সেই কারণে ওই মন্ত্র আগে ভাগেই আমায় শিখিয়ে দিয়েছিলেন। যাই হোক, দেহবন্ধনী মন্ত্র পাঠ করতেই ছেলেটি এবার খানিক শান্ত হলো বটে, তবে ছটফট করতে লাগলো। আমি ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলাম। এবার তার কপালের ঠিক মাঝখানে, যেখানে ত্রিনয়ন উন্মোচিত হয়, মানে আমাদের আজ্ঞা চক্র যেখানে থাকে, সেই জায়গাটা চেপে ধরলাম। মনে মনে মহামায়ার নাম জপ করতে লাগলাম। এইবারে কাজ হলো। ছেলেটির দুই চোখ বিস্ফারিত হয়ে উঠল। পিঠটাকে ধনুকের মতন বেঁকিয়ে একটা তীক্ষ্ণ চিৎকার করে উঠল এবং তারপরেই জ্ঞান হারিয়ে ধপ করে বিছানায় লুটিয়ে পড়ল। আপাতত ভয় নেই, এখনো টানা কয়েক ঘন্টা আচ্ছন্ন হয়ে ঘুমোবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিই, আমার যে কোনো ভাষা নেই। জমিদার বাবু, আমি মায়ের সেবক। যা করেছেন উনি করেছেন, আমি নিমিত্ত মাত্র। এবার আমায় শুরু থেকে সব ঘটনা খুলে বলুন তো, এই গ্রামে ঠিক কি কি ঘটেছে, কবে থেকে হচ্ছে এসব, কে এই দেবাঙ্গী আর এই সনাতন, তিনিই বা কে? মেয়েটির সাক্ষাৎ আমিও পেয়েছি, আমি যে কিছুই বুঝতে পারছি না জমিদার বাবু। আমি বলছি ঠাকুরমশাই, সবটা বলার সময় চলে এসেছে। কথাটা বলে উঠল আচার্য বিশ্বনাথ রায়। খুব বেশি দিনের ঘটনা নয়, এই ধরো 1 মাস হবে। আমাদের গ্রামে একটি পরিবার রয়েছে, গৃহস্বামী সনাতন গোসাই, জাতিতে বৈষ্ণব। ওনার স্ত্রী মালতী এবং তাদের একমাত্র মেয়ে দেবাঙ্গী। গাঁয়ের পাঠশালায় মেয়েটি প্রতি বছর প্রথম স্থান অধিকার করে। বড় ভালো, সকলের আদরের দেবাঙ্গী। কিন্তু তাদের পরিবারে নেমে এলো অমানিসার কালো ছায়া। কি হয়েছিল তাদের সাথে বিশ্বনাথ বাবু? হয়েছিল মেয়েটির সাথে, আর ভুগেছে গোটা গ্রাম। দয়া করে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলুন। এক মুহূর্ত দম নিয়ে বিছানায় শুয়ে থাকা দীনবন্ধুর দিকে চেয়ে দেখল সে। ঘরে উপস্থিত বাকি 2 মহিলাকে উদ্দেশ্য করে বলে উঠল, উনি এখন ঠিক আছেন, চিন্তার কোনো কারণ নেই। এরপর জমিদার বাবুর দিকে চেয়ে বললে, বিষয়টা আমি একান্তই আপনার উপস্থিতিতে তারানাথকে বলতে চাই। তার ইশারা বুঝতে পারলাম, সে চায় না ঘরে কোনো নারী উপস্থিত থাকুক। জমিদার বাবু সকলকে বাইরে বেরোনোর নির্দেশ দিয়ে বলে উঠলেন, আপনি বলুন কবরেজ মশাই। দেবাঙ্গী যেমন রূপে লক্ষ্মী, তেমনই গুণে সরস্বতী। আজ সবকিছু ঠিক থাকলে এতদিনে মেয়েটির বিয়ে হয়ে যেত তারানাথ। গোল বাঁধল যখন একদিন ওই মেয়েটিকে তার এক দূর সম্পর্কে জ্ঞাতি কটা দিনের জন্য তার বাড়িতে নিয়ে যেতে চাইল। মেয়েটির বাবা মা তাতে রাজি হলো? না হয় উপায় কি? ওই জ্ঞাতি সম্পর্কে কাকা হতো, সনাতনের মাস্তুতো ভাই নবীন চাটুর্যে। ছোটবেলা থেকেই মেয়েটিকে কোলে পিঠে করে মানুষ করেছে। ঘটনাটা পরে জানা গিয়েছিল তারানাথ ওই মেয়েটিকে সাথে করে নিয়ে গিয়েছিল কারণ সে তাকে নিজের ভৈরবী করে পেতে চেয়েছিল। গ্রামের ওই শ্মশানে এক রাতে সে তার সাথে তন্ত্র ক্রিয়া করে। তন্ত্র নিয়ে আমিও খানিকটা জানি তারানাথ। মেয়েটিকে আমিও দেখতে গিয়েছিলাম যখন বাড়ি ফিরে এসে অস্বাভাবিক আচরণ শুরু করেছিল। তার উপর কেমন ধরনের তন্ত্র করা হয়েছিল বিশ্বনাথ? এইবার প্রশ্ন করলেন জমিদার বাবু। যোনিতন্ত্র। কথাটা শুনে চমকে উঠলাম আমি। যোনিতন্ত্র? আসামের গুয়াহাটিতে কামাখ্যা দেবীর মন্দির রয়েছে, সেখানে মায়ের যোনি পুজো করা হয়ে থাকে। কিন্তু যোনিতন্ত্র, সেটা যে নিম্নমানের তন্ত্রের ক্ষেত্রে ব্যবহৃত হয়,
আমি জানি তারানাথ, তুমি মনে মনে কি ভাবছো। তুমি যেটা ভাবছো ঠিক তেমনটাই ঘটেছে। এই ক্ষেত্রে আমি তোমাদের কয়েকটা কথা বলে রাখি। তান্ত্রিক যৌনতা বা যোনিতন্ত্র ভারতীয় তন্ত্র সংস্কৃতির এমন এক ঘৃণ্যকর দিক, যা সাধারণত কোনো অপশক্তিকে সন্তুষ্ট করে অভিষ্ট শিকারের সাথে মৈথুন করার তীব্র অভিলাষা থেকে সৃষ্টি হয়। এই সাধনায় সকল প্রকারের অসুচি দ্রব্য যেমন মদ, মাংস, মৈথুন এসবের প্রয়োগ ঘটে। বিশ্বনাথের সাথে কথা বলে জানতে পারলাম ওই নবীন পর 7 দিন তাকে ভুলিয়ে ভালিয়ে দেবাঙ্গীকে শ্মশানে নিয়ে গিয়ে তাকে যোনি মুদ্রায় বসিয়ে ঘি, চন্দন, মধু, তেল এমনই বেশ কিছু পঞ্চ উপাদান দিয়ে অভিষিক্ত করে কাল পুরুষকে আহ্বান জানিয়েছিল। যোনি সাধনা কিন্তু ভিন্ন। সেটা সাধ্যাত্মিক উপায় মায়ের পুজো করা, আর যোনিতন্ত্র বানচারী তন্ত্র সাধনা, তবে নিম্নমানের। যোনি সাধনাকালে সাধক কোনো ভৈরবী ছাড়াই নিজের শরীরের 7টি চক্র জাগিয়ে তুলে কুণ্ডলিনী শক্তি জাগ্রত করে তোলে। এখানে মায়ের যোনি রূপকেই আহ্বান জানানো হয়। কিন্তু এখানে যোনিতন্ত্রে কোনো এক অপশক্তিকে জাগিয়ে কম বয়সী নারী, বিশেষ করে কুমারী নারীকে শিকার বানানো হয়। আমি এও জানতে পারলাম যে ওই মেয়ে এই সমস্ত কথা তার মাকে আগেই জানিয়েছিল। বিপদ শুরু হলো এরপর থেকে। বিশ্বনাথ তখনও বলে চলেছে, মেয়েটি দিন দিন কামগ্রস্ত হয়ে উঠতে লাগলো। যখনই তার বাড়িতে কোনো পুরুষ আসত, সে তার দিকে কাম দৃষ্টি মেলে চেয়ে থাকত। বিষয়টা অস্বাভাবিক বটে। শুরু হলো এক আদিম বন্য খেলা। তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়নি? প্রশ্ন করলাম আমি। হ্যাঁ, হয়েছিল, কিন্তু সফল হয়নি। ততদিনে যে মেয়েটির কুণ্ডলিনী শক্তি জেগে উঠেছিল, তাকে রক্ষা করছিল স্বয়ং কাল পুরুষ। তারানাথ, মেয়েদের যোনি যে সকল শক্তির আধার। মেয়েটি ধীরে ধীরে সর্বশক্তিমান হয়ে ওঠে। একে একে গ্রামের পুরুষগুলোকে শিকারে পরিণত করতে শুরু করে। আমিও বাদ চাইনি। অনেকে মারা গিয়েছে, যেমন ওই রমেন। আবার আমার মতো কাউকে সে নিজের চাহিদা মেটাতে বাঁচিয়েও রেখেছে। তার এখন অসীম ক্ষমতা। ওই নবীনকে দারোগা দিয়ে তুলে আনতে গিয়ে সকলে দেখে ততদিনে খবরটা জানাজানি হওয়ায় সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মেয়েটির মা বাবা জীবিত, তবে জমিদার বাবু তাদের গ্রামের বাইরে গিয়ে থাকার নির্দেশ দিয়েছিলেন, যাতে তাদের সাথে সাথে মেয়েটিও যায়। যদিও তাতে বিশেষ লাভ হয়নি। আপনি জিজ্ঞেস করেছিলেন না ওটি কিসের মন্দির? ওটি মা তারা সুন্দরের মন্দির, আমাদের অধিষ্ঠিত দেবী। ছেলেটা কদিন আগে বন্ধুদের সাথে শিকার করতে গিয়েও তো মেয়েটির পাল্লায় পড়ে। বাড়ির ভেতরে থাকলে এমনটা ঘটতো না। ও যে তার সাথে সঙ্গমে মেতেছে, মেয়েটি তাকে বাধ্য করেছে বলে উঠলেন জমিদার মশাই। সবটা শুনে আমি বললাম, এইবার বুঝতে পারছি মেয়েটাকে শ্মশানের পাশের জঙ্গলে যে বিশেষ মুদ্রায় বসে থাকতে দেখেছিলাম সেটা কি? যোনি মুদ্রা। ওই শ্মশানে গিয়ে কিছু বিশেষ আচারবিধি পালন করতে হবে, নিজেকে টোপ হিসেবে ব্যবহার করতে হবে। কিন্তু সেটা যে স্বেচ্ছা মৃত্যু তারানাথ, বলে উঠল কবিরাজ মশাই। তবু আমি করতেই হবে। ব্রহ্ম মুহূর্ত শুরু হলো বলে। আমার কথা শেষ হতে না হতেই ডং ডং শব্দে ঘড়িটা জানান দিল সময় রাত 4টে। এটাই শেষ সুযোগ। তোমরা এই বাড়িতেই থাকো,
এখানে তোমরা সুরক্ষিত। না বিশ্বনাথ, সে এখানে আসতে চাইবে না। ও না এলে আমার উদ্দেশ্য পূর্ণ হবে না। মেয়েটা এখানে নিজেই অসহায়, তাকেও যে রক্ষা করতে হবে। আমি আর কথা না বাড়িয়ে জমিদার বাড়ির বাইরে বেরিয়ে এলাম। আকাশে কালো মেঘের আনাগোনা। বোধহয় শেষ রাতে মেঘের বুকে কেউ যেন কালো কালি বুলিয়ে দিয়ে গেছে। শ্মশানে পৌঁছে আমি যজ্ঞবেদী প্রস্তুত করলাম। ধীরে ধীরে সেখানে পদ্মাসনে উপবিষ্ট হয়ে মনে মনে আমি অগ্নি দেবতার বীজ মন্ত্র জপ করতে লাগলাম। খানিকক্ষণের মধ্যে যজ্ঞবেদীতে দপ পুড়ে আগুন জ্বলে উঠল। আমার কণ্ঠের মন্ত্রোচ্চারণ ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে পড়েছে। নিবিষ্ট চিত্তে আমি মহামায়াকে স্মরণ করে চলেছি। ঠিক সেই সময় সেই অদ্ভুত হাড় হিম করা মেয়েলি খিলখিলে হাসির শব্দ ভেসে এলো। তারানাথ, এ তুমি কাকে স্মরণ করছো? কি লাভ তাতে? তুমি যে শুধুই আমার ভোগ্য। পেতে চাও না আমায়? যে দেখো তারানাথ, একবার চোখ মেলে তাকাও। এ কেমন সাধক তুমি? এ কেমন পাষাণ হৃদয়, যা রূপ যৌবনে গলে জল হয় না? এদিকে তার কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে আমি মনে মনে বলে চলেছি, মা মা মাগো, এই গ্রামের সকলে বড় বিপদে রয়েছে মা। এই মেয়েটি কি করেছে সে নিজেও জানে না। তুমি সকলকে রক্ষা করো মা, তুমি রক্ষা করো। আবারও ক্ষণিকের নিস্তব্ধতা, যেন সেখানে আদৌ কেউ ছিল না। সবই যেন আমার মনের ভ্রম। আমি চোখ মেলে চাইলাম, না, নেই, সে কোথাও নেই। বুঝলাম এ সেই মেয়েটির ছলনা। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে আবারও ভেসে এলো সেই মেয়ের পৈশাচিক হাসির আওয়াজ। তারানাথ, কি দেখছো এমন করে? আমায় খুঁজছো বুঝি? এই তো আমি। শব্দটা ক্রমশ আমায় ঘিরে হয়ে চলেছে, অথচ তাকে আমি দেখতেও পাচ্ছি না। কোথায় সে? মুহূর্তের মধ্যে ফুটে উঠল সেই মেয়েলি অবয়ব। দুই চোখ জুড়ে যেন ঝরে পড়ছে অনন্ত যৌবন। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। বিবস্ত্র সেই মেয়ে আদিম নগ্নতা মেখে একটু একটু করে এগিয়ে আসছে। খানিকটা এসে আবারও অন্ধকারে মিলিয়ে গেল। আমি মনে মনে মায়ের ধ্যান করতে করতে আবারও চোখ দুটো বুঝতেই যাব, আবারও আমার ডান দিকে দেখা গেল তাকে। এই কোন খেলায় মেতে উঠেছ তুমি? কি লাভ তাতে? এমন মায়াজাল সৃষ্টি করে তুমি আমায় বিভ্রান্ত করতে চাইছ? পারবে না দেবাঙ্গী, আমার ধ্যান ভগ্ন করা এত সোজা নয়। মেয়েটি উচ্চস্বরে হাসতে হাসতে বলে উঠল, তোমার অতীত কি সেই কথা বলে তারানাথ? মোহের বশে তুমি বীরভূমের সেই শ্মশানে সব সাধনাটুকু সম্পন্ন করতে পারোনি। মনে পড়ে সেই কথা? আমি বলে উঠলাম, সেদিনের ওই কিশোর তারানাথ এমন ভুল করলেও আজকের আমি ওই একই ভুলের পুনরাবৃত্তি করব না। তাই বুঝি? তবে দেখি তোমার ধৈর্য কত। দেখাও তোমার তন্ত্রের ক্ষমতা। দেখি তুমি আমার তন্ত্রের শক্তির সাথে পেরে ওঠো কিনা। আমি চোখ বুজে আবারও ধ্যানমগ্ন হতেই কানে ভেসে এলো মেয়েটির গমগমে কণ্ঠে মন্ত্রের উচ্চারণ। তবু আমি চোখ মেলে চাইলাম না। আমার মাতু পাগলির কাছে তন্ত্র শিক্ষা নেওয়ার সময়কালে এমন বহু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেখানে সব সাধনা চলাকালীন তিনি এক ষোড়শ কিশোরী রূপে আমায় দেখা দিয়ে আমার সাধনায় বিঘ্ন ঘটিয়েছিলেন। আমি সেই সময়
যে কামরিপুকে জয় করতে পারিনি, কিন্তু এইবার আমায় পারতেই হবে। যেভাবেই হোক আমাকে পারতেই হবে। সময়টা উষাকাল হলেও সূর্যের আলো ফুটতে এখনো ঘন্টা খানেক দেরি। একটা তীক্ষ্ণ চিৎকার আমার কানে ভেসে আসতেই কানে যেন তালা লেগে গেল। চোখ খুলতে বাধ্য হলাম। আমি চেয়ে দেখলাম সেই বিবস্ত্র মেয়েটি যোনি মুদ্রায় স্থিত হয়ে ধীরে ধীরে বাতাসে ভেসে এই দিকেই এগিয়ে আসছে। তার সেই অপরূপ রূপ আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তাকে ঘিরে রয়েছে রাতের দেখা সেই কালো ধোঁয়া ধোঁয়া অবয়ব। ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করতেই সে চোখ মেলে চাইল। বুঝতে পারলাম তার রক্ষকদের স্বয়ং কাল পুরুষ। এই মেয়েটি নিজস্ব বেশ কিছু ক্ষমতা অর্জন করেছে, তবে অসৎ পথে। তার সাথে যুক্ত হয়েছে কাল পুরুষের শক্তি। মেয়েটি তীব্র অট্ট হাসি এসে বলল, তারানাথ, ঐশ্বরিক ক্ষমতা আমারও রয়েছে। তুমি সামান্য এক তান্ত্রিক, যার ভালোভাবে সিদ্ধিটুকুও হয়নি। তুমি নিজের রিপু নিয়ন্ত্রণ করে সামান্য শক্তির দম্ভে আমায় পরাজিত কিংবা প্রত্যাখ্যান করবে, তুমি ভাবলে কি করে? দেবাঙ্গী, তুমি নিজেও জানো না তুমি কোন পথে চলেছ। তুমি তোমার সাধনা এবং শক্তি কিভাবে পেয়েছো সে আমি জানি। তোমার উপর শারীরিক শোষণ চলেছে, তুমি নির্যাতিত, প্রতারিত। আমি 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 তোমায় আলোর পথ দেখাবো। মা তোমায় মুক্ত করবেন। মা? কোন মা? ওই রাতে যখন আমার ওপর ওই নবীন বলপূর্বক ভোগে মত্ত ছিল, তখন উনি আসেননি কেন? উনি যে সকলের পরীক্ষা নেন মা। তুমি চাইলে তোমার এইসব শক্তি ভালো কাজে ব্যবহার করতে পারো। না 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 তারানাথ, তুমি যদি আমার না হও তাহলে আমি তোমায় এমনিতেও শেষ করে ফেলবো। মরার জন্য প্রস্তুত হও। আমি অনেক আগেই দেহবন্ধনী করে রেখেছিলাম, কিন্তু তবুও এই মেয়ে যে মহাশক্তিধর। তার সাথে যুক্ত হয়েছে কালপুরুষ। ধীরে ধীরে মেয়েটি মাটিতে এসে দাঁড়ালো। একটু একটু করে সে আমার দিকে এগিয়ে এসেছে। আমি আবারও মনে মনে দেবী মহামায়ার বীজ মন্ত্র জপ করতে লাগলাম। মা গো, আমার প্রাণ যায় যাক, কিন্তু তুমি সকলকে রক্ষা করো মা, রক্ষা করো। মেয়েটি আরো কাছে এগিয়ে এসে আমার যজ্ঞ কুণ্ডের সামনে এসে দাঁড়াতেই কোথা থেকে যেন একরাশ দমকা হাওয়া এসে আমার যজ্ঞের আগুন নিভিয়ে দিল। তারানাথ, এটা তো সবে শুরু। আমি তোমায় নিজের করে তবেই ছাড়ব। মত্ত বাঘিনীর মতো শুষে নেব তোমার জীবনী শক্তি। তুমি কি ভেবেছ আমায় পরাজিত করবে? এ আমি হতে দেব না। মেয়েটি আরো খানিক এগিয়ে এসে আমায় স্পর্শ করতেই 2 হাত দূরে ছিটকে পড়ল। দেহবন্ধনী? হ্যাঁ, দেহবন্ধনী দিয়ে ভেবেছিস আমার হাত থেকে রেহাই পাবি? তাহলে দেখ। বিড়বিড় করে সে অদ্ভুত এক মন্ত্র উচ্চারণ করতেই চারিদিকে ধুলোর ঝড় উঠল। 2 হাত দূরের জিনিসও দেখা যায় না। আমি তবুও একই জায়গায় বসে মায়ের মন্ত্র জপ করতে লাগলাম। স্পষ্ট টের পেলাম আমি আর মোটেই সুরক্ষিত নই। দেহবন্ধনী ছিন্ন হয়েছে। সে বিপরীতমুখী মন্ত্রোচ্চারণ করে দেহবন্ধনী ভেঙে ফেলেছে। আমি উঠে পালাতে গেলাম। একটা নিরাপদ আশ্রয় খুঁজতে লাগলাম, কিন্তু সেই মুহূর্তে একটা কান ফাটানো বেগুনি আলো আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল। মা গো, রক্ষা করো মা, সকলকে রক্ষা করো। এর আঘাত প্রতিহত করার ক্ষমতা আমার নেই মা, আমি যে অপারগ। দেখতে পেলাম ধুলোর কুণ্ডলী পাক খেতে খেতে এগিয়ে আসছে। সেই ধুলোর ঝড়ের সাথে পাল্লা দিয়ে ছুটে আসছে সেই মেয়েটি। তাকে ঘিরে ধরেছে ওই কালো ধোঁয়া ধোঁয়া অবয়ব।
সেই মুহূর্তে বাতাসে ভেসে উঠল শঙ্করধ্বনি। একটা চোখ ধাঁধানো আলো এ জায়গাটা ভরে গেল। কানে ভেসে এলো এক মহিলা কণ্ঠ। তারানাথ, তুই ভয় পাসনি তারানাথ, আমি এসেছি। তোর ডাকে না এসে পারি? এখানে আমি তোকে টেনে এনেছি তারানাথ, কারণ তুই না ডাকলে যে আমি আসতে পারি নে। আমাদের যে মাধ্যমের প্রয়োজন, এমন এক সাধক যে পুণ্য আত্মার অধিকারী। মুহূর্তের মধ্যে সেই পাক খেতে থাকা ধুলোর ঝড়ে দেখতে পেলাম মাকে। এ মায়ের কি অপূর্ব রূপ! তার সারা শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসছে দৈবজ্যোতি। মেয়েটি কাছে এগিয়ে আসতেই মা মহামায়া অদ্ভুতভাবে শীতল কণ্ঠে স্নেহের আশিস মেখে বলে উঠলেন, দেবাঙ্গী, স্তব্ধ হও। এ কোন ঘোর অনর্থ করতে চলেছ তুমি? কেন নিজের কাম বিকৃতির কাছে তুমি মাথা নত করছো? তুমি যে যোনিচক্রে নিজের কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তুলেছ, তুমি জানো সাধকেরা আজীবন তপস্যা করলেও সেটি পারে না। এই শক্তিকে মানুষের কল্যাণ সাধনের কাজে লাগাও মা। কেন বেছে নিয়েছ এই ধ্বংসের পথ? মেয়েটি থেমে গিয়েছে। এমন এক বাধা যে আসতে পারে সেটা কল্পনাও করেনি। দেবাঙ্গী গর্জন করে বলে উঠল, যা করেছি বেশ করেছি। ওই দিন কোথায় ছিলে যখন ওই পাষণ্ড নবীন আমায় শ্মশানে ঝল করে টেনে এনে ঠান্ডার সময় আমায় নগ্ন করে আমার সারা শরীর পঞ্চদ্রব্য দিয়ে অভিষিক্ত করে আমায় যোনি মুদ্রায় বসিয়ে কালপুরুষকে আহ্বান করেছিল? কোথায় গেছিল সেদিন তোমার ওই মাতৃসত্তা, যেদিন নবীন আমায় মাদকে আসক্ত করে মেতে উঠেছিল কাম যজ্ঞের নগ্ন কুৎসিত খেলায়? আমি জানি দেবাঙ্গী, অন্যায় হয়েছে, ঘোরতর অন্যায় হয়েছে, কিন্তু ঈশ্বর যে নিজেও বিধাতার হাতের পুতুল। আমাদেরও যে নিয়ম রয়েছে কঠোর অনুশাসন। যা ঘটার, যা লেখা হয়ে গিয়েছে সেটা যে বদলাতে পারি না বাছা। তোমার মুক্তির দিন এই তারানাথের হাত ধরে পূর্বেই ধার্য হয়েছিল। ভবিষ্যতে তুমি যে এই গ্রামের রক্ষক এবং পালিকা হয়ে উঠবে। চাই না আমার এমন বরদান। তুমি নাকি মহামায়া, সৃষ্টির আদিরূপ, তুমিও নিয়মে বাধা। তাহলে আমিও দেখি তোমার শক্তি কত। মেয়েটি মাটি থেকে ধুলো নিয়ে ভিড় করে মন্ত্র পড়তে পড়তে দেবী মহামায়ার দিকে ছুঁড়ে দিল। আমি স্পষ্ট দেখলাম সেই ধুলো মুহূর্তের মধ্যে দেবীকে চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরল। আমি বুঝতে পারলাম মেয়েটি দেবীর শক্তিকে প্রেত চালনা করে বেঁধে ফেলতে চাইছে। এমন এক ঘটনা বহু হয়েছে যেখানে কোনো পিশাচিদ্ধ তান্ত্রিক এইভাবে প্রেত চালনা করে গৃহস্থ বাড়ির দেবদেবী শক্তিকে বেঁধে ফেলে, যাতে তাদের অদৃষ্ট সেই দেব বা দেবী তাদের কোনোভাবে সাহায্য না করতে পারে। আমি দেখতে পেলাম সেই পাক খেতে থাকা ঝড়ের কুণ্ডলীর মধ্যে ফুটে উঠেছে শত সহস্র প্রেতের আবছায়া অবয়ব। দেবাঙ্গী যেন নরকের দ্বার উন্মোচিত করে দিয়েছে। দেবী ক্ষণিকের জন্য থামলেন। দেখতে পেলাম তিনি হাসছেন। হ্যাঁ, দেবী হাসছেন দেবাঙ্গীর বালিকা সুলভ আচরণ দেখে। সাধকেরা দেবদেবীর বিগ্রহকে বাঁধতে পারে ঠিকই, কারণ সেসব তাদের আধার মাত্র। আধারকে বাঁধলে তারা যে সেই আধার মানে বিগ্রহের মধ্যে অধিষ্ঠান করতে পারেন না। এদিকে সশরীরে অবতীর্ণ হতে প্রয়োজন এক সিদ্ধ এবং দীক্ষিত সাধকের আহ্বান মন্ত্র। সেটা কোনো গৃহস্থ মানুষ পারে না। কিন্তু এখানে যে দেবী স্বয়ং উপস্থিত,
তাকে বাধা কি ত্রিলোকের কোনো শক্তির পক্ষে সম্ভব? দেবীর সারা শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসছে চোখ ধাঁধানো আলো। এক নিমেষে ওই ধুলোর কুণ্ডলি গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ল মাটিতে। দেবাঙ্গী ক্রুদ্ধ স্বরে চিৎকার করে বলে উঠল, এত স্পর্ধা তোমার দেবী! তুমি আমার তন্ত্র শক্তিকে এইভাবে ধরিষ্যাৎ করে দিলে। দেবাঙ্গী মা, তোমার বাবা সনাতন একজন আদর্শ বৈষ্ণব। দিবারাত্র তিনি নারায়ণ সেবা করেন। তোমার কাকা প্রেত চালনা করে তোমাদের বাড়ির প্রতিষ্ঠিত রাধা মাধবের বিগ্রহকে বেঁধে দিয়ে তবেই তোমায় দিয়ে যোনিতন্ত্র ক্রিয়া করায়, যাতে কোনো দৈব শক্তি বাধা হয়ে দাঁড়াতে না পারে। অনেক হলো, আর না। এবার সবার আগে আমি তোমায় ধ্বংস করব। তারপর এই শ্মশানে তারানাথের সাথে লিপ্ত হব কাম সাধনার তন্ত্রক্রিয়ায়। শুষে নেব তার সকল তপবল। দেখি আমায় তুমি কিভাবে বাধা দাও। তবে তাই হোক, দেখাও তোমার শক্তি, আমি প্রস্তুত। মেয়েটি আবারও বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে হাওয়ায় ভর করে তীব্র বেগে ধেয়ে আসতে লাগলো। এইবার সে শেষ মরণ কামড় বসাবে, এ আমি জানি। ধীরে ধীরে দূরত্ব কমে আসছে, চারিদিকে আবারও সৃষ্টি হয়েছে ধুলোর ঝড়। আমি কোনো মতে 2 হাতে চোখ ঢেকে দেখতে পেলাম সেই ঝড়ে ফুটে উঠেছে দেবাঙ্গীরা আরও বেশ কিছু অবয়ব। কোনটা আসল কোনটা নকল আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে তাদের মধ্যে থেকেই একটি অবয়বের ঠিক কপালে দেবী মহামায়া বুড়ো আঙুল ঠেকাতেই অদ্ভুতভাবে বাকি সমস্ত দেবাঙ্গীর প্রতিরূপ বাতাসে মিলিয়ে গেল। আমি দেখতে পেলাম স্বয়ং মা মেয়েটির কপালে হাত রেখে পরম যত্নে হাত বোলাতে লাগলো। না, কোনো যুদ্ধ নয়, কোনো সংঘর্ষ নয়, কোনো তন্ত্র নয়, শক্তির খেলা নয়। মা শুধু স্মিত হেসে তার মাথায় হাত বোলাতে বোলাতে বলে চলেছেন, আয় মা, আমার কাছে আয়। তুই যে বড্ড ক্লান্ত, পরিশ্রান্ত, তোর যে বিশ্রামের প্রয়োজন মা। আয় মা, আমার কাছে আয়। ধুলোর ঝড় থেমে গিয়েছে। মেয়েটির শরীরটা থরথর করে কাঁপছে। ধীরে ধীরে তার শরীর থেকে এক রাশ কালো ধোঁয়া বাতাসের পাক খেতে খেতে মিলিয়ে যাচ্ছে। মেয়েটি অস্ফুট স্বরে মা মা বলে কাঁদতে কাঁদতে একসময় মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। আচ্ছা ঠাকুরমশাই, এরপর কি হলো? বিভূতি, আমি তোমাদের আগেও বলেছিলাম, ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র। স্বয়ং মা ওই মেয়ের ভেতর থেকে সকল অশুভ সত্তা, অসুচি নিজের দেহে ধারণ করে তাকে কলুষমুক্ত করেছিলেন। এরপর গ্রাম আবারও স্বাভাবিক হয়ে ওঠে, সকলে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে ওই মেয়ে চিরকাল ওই শ্মশানে সাধিকা রূপে রয়ে গিয়েছিল এবং গ্রামের সকল মঙ্গল সাধনে ব্রতী হয়েছিল। আজ সে সকলের অতি প্রিয়, সকলের পরম পূজনীয় দেবাঙ্গী মা। দেবাঙ্গী দেবীর অংশ বিশেষ। ওর বাবা মা বোধ করি মেয়ের মধ্যে বহু আগেই সুলক্ষণ দেখতে পেয়েছিলেন, তাই তুই নবীন এমন সুলক্ষণা কিশোরী বালিকাকে ভৈরবী রূপে পেতে চেয়েছিল।
সবই যে বিধাতার বিধি, সবই তার ছায়াচিত্র। ওই যে বলেছিলাম না, আমরা শুধুই থিয়েটারের চরিত্র মাত্র। চিত্রনাট্য, সংলাপ সবই যে আগে লেখা হয়ে গিয়েছে। ঠাকুরমশাই, জীবনের এই রঙ্গমঞ্চের নাটক যদি পূর্ব নির্ধারিত হয়, কখনো কেউ কি একে বদলাতে পেরেছে? সে কাহিনী না হয় আর একদিন শোনাবো কিশোরী, যখন অস্তমিত সূর্যের আলো জীবন সায়ান্নে ঢেকে যাবে, এরকমই কৃষ্ণবর্ণ মেঘের আড়ালে। আর তখনই তো হবে যবনিকা পতন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি আমাদের নিবেদনগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিকটবর্তী আত্মীয়, পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের গল্পগুলিকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের আজকের গল্পে সনাতনের চরিত্রে পার্থ, দেবাঙ্গীর চরিত্রে মধুরা, মালতীর চরিত্রে অস্মিতা, বয়স্ক তারানাথের চরিত্রে দীপম এবং যুবক তারানাথের চরিত্রে সায়ন্তন, চারির চরিত্রে মনীষা, রমেনের চরিত্রে দিব্যেন্দু, গ্রামের খুড়োর চরিত্রে মলয়, গ্রামের অজানা যুবকের চরিত্রে সৌভিক, কবিরেজ মশাইয়ের চরিত্রে সৌরভ ধনী সাহা, লাঠিয়ালের চরিত্রে মৈনাক, গ্রামের জমিদারের চরিত্রে কুমারজিৎ, দাসীর চরিত্রে তানিশা, জমিদারের ছেলের চরিত্রে রমাকান্ত, জমিদারের বৌমার চরিত্রে তানিশা এবং দেবী মহামায়ার চরিত্রে দিতিপ্রিয়া যথাক্রমে ভয়েস ওভার করেছে। আজকের গল্পের শব্দগ্রহণ এবং শব্দ সংযোজনে রয়েছে সুদেশনা। আজকের গল্পের আবহ পরিকল্পনায় রয়েছি আমি রমাকান্ত। আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণে রয়েছে শুভদীপ ব্যানার্জি। তাহলে আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই কিন্তু করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই।